যে চ্যাপ্টারটা গেল ওটাকে আপনারা রিভিউ করছিলেন বাসায়, সবাই কি অবস্থা আপনাদের বলেন, কোনো ঝামেলা আছে? আপনাদের তো একটু রেসপন্স করতে হবে, রেসপন্স করেন একটু। হ্যাঁ, কিন্তু আজকে যে আমরা একটা আগায় যাব তখন আপনি তো তাহলে পিছিয়ে যাবেন, কারণ প্রতিটা চ্যাপ্টার আপনারা আমি ক্লাস করানোর পরে যদি হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টাও যদি দেখেন অ্যাটলিস্ট, আমার মনে হয় যে ইট উইল ওয়ার্ক, এবং আপনাদের এখনই প্রিপারেশন হয়ে যাবে, মানে কনসেপ্ট একদম। হুম 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 হুম। আর কারো কি অবস্থা, অন্যদের কি অবস্থা? ফুল স্ক্রিন। আচ্ছা, আমরা তাহলে আজকে নতুন চ্যাপ্টারে চলে যাই। আর একটা এটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? নামটা তো বুঝতে পারছি না। স্যার আমি ফাইমা। সাইমা? জি স্যার। জি বলেন সাইমা, বলেন। স্যার হচ্ছে আমাদের ইলাস্ট্রেশনের যে ম্যাথটা ছিল স্যার 97 পেজে। হুম, হ্যাঁ বলেন, 97 পেজে না? হ্যাঁ স্যার, ওখানটাতে আমি না এই জায়গাটা মানে কনসেপ্টটা বুঝতে পারছি না। 98 পেজ আমরা যেটা করলাম স্যার, ম্যাক্সিমাম ইউনিট হচ্ছে বের করলাম ওয়াই আর জেড এরটা। তো আমাদের তো হচ্ছে যেটার ম্যাক্সিমাম আউটপুট থাকে আমরা সেটা দিয়ে স্যার হচ্ছে থ্রুপুট অ্যাপ্রোচটায় যাব না। এখানটায় হচ্ছে স্যার পরের পেজে যেটা করলো ওরা হচ্ছে শুধুমাত্র জেড এরটা বের করলো, মানে ওয়াই এরটা করলো না। মানে আমি এই জায়গাটায় না স্যার ক্লিয়ার হচ্ছি না। ওকে, আমি বুঝতে পারছি এখানে। আমি তাহলে একটু ব্যাকে যাই, আমি স্ক্রিনে দিই বিষয়টা, তাহলে বোধহয় আপনাদের একটু দেখতে বুঝতে সুবিধা হবে। আমি আনতেছি ওটা। ওইটা জেডটা হচ্ছে কি আমার, এই জেড হচ্ছে কনস্ট্রেন্ট, যেটা মানে বাধাগ্রস্ত হচ্ছে জেড এ গিয়ে প্রসেসটা, বুঝছেন? আমাদের ওই প্রসেসটা বাধাগ্রস্ত হচ্ছে জেড প্রসেসে গিয়ে, যার দরুন আমরা জেডটাকে ক্যালকুলেশন করেছি এখানে। আপনার প্রশ্ন কি আমি বোঝাতে পারছি কিনা? আপনার দেখেন আমাদের এখানে আমরা যে হিসাব করেছি, এটা চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4 না? এখানে আছি আমরা, কত পৃষ্ঠা জানি ওটা? স্যার এটা হচ্ছে 97 পেজে। আছে কিনা এটা নাকি? স্যার স্ক্রিনে তো কিছু আসেনি। ও, আমি শেয়ার করিনি এখনো, পাকাপোক্ত হয় নাই, বুঝছেন না? একটু হোল্ড করেন, আসতেছি। আম, এবার আসছে? হ্যালো? আমার এখানে এখনো আসেনি স্যার। আমি না স্যার, আসেনি স্যার। ওকে, আমি আবার ট্রাই করি তাহলে। স্ক্রিন স্ট্রেন্থ দিলাম। এবার কি আমার কম্পিউটার দেখা যাচ্ছে? জি জি স্যার, এখন স্যার। আসছে। এবার আসছে? জি ফাইন। স্যার। যে আপনি বলছেন যে এখানে প্রসেস ওয়াই প্রসেস জেড ছিল, তো প্রসেস ওয়াই এখানে বলা আছে যে the ability of the company, the selling prices are set by the market. Current market price for A is 65, B for 52. At these prices, the market will absorb as many units of A and B as the company can produce. মানে কোনো অসুবিধা নেই, ডিমান্ডের কোনো অসুবিধা নেই। The ability of the company, এখানে হচ্ছে কি আপনার বিষয়টা হচ্ছে কি আপনার বুঝতে হবে এই জায়গাটা, যে ability of the company to produce A and B is limited by the capacity to process the products through Y and Z। এই যে প্রসেস দুটো আছে Y and Z, এই দুটো প্রসেসের মধ্যে যে এদের যে ক্যাপাসিটি আছে, এখানে এই অ্যাবিলিটির মধ্যেই কিন্তু ঝামেলাটা, মানে এখানে আমাদের কনস্ট্যান্টটা বাধা হচ্ছে এখানে প্রোডাকশনটা। এখানে আমার ডিমান্ডে বলছে যে এখানে এই প্রথম 2 লাইনে বলছে ডিমান্ডে কোনো সমস্যা নেই, তাহলে জি সমস্যাটা স্যার। কোথায়? সমস্যা হচ্ছে প্রসেসিং এ। আমি যদি প্রসেসিংটা মেশিন প্রসেসিং এর মধ্যে এই 10 মিনিট 20 মিনিট এগুলো যা আছে
এগুলা দিয়ে যদি ইচ্ছা মতো যদি প্রোডাকশন করতে পারতাম তাহলে আমি ইচ্ছা মতো বেচতেও পারতাম। এখন আমি ইচ্ছা মতো বিক্রি করতে পারতেছি না ডিমান্ড থাকা সত্ত্বেও। কেন? বিকজ আমার আমার জায়গা আমার বাধাগ্রস্ত হচ্ছে প্রসেস এ, ওয়াই এবং জেড এর মধ্যে। প্রসেস ওয়াই আমি এই প্রসেসে বাধাগ্রস্ত হচ্ছি। এখন এই দুইটা প্রসেসের মধ্যে কোন প্রসেসে বাধাগ্রস্ত হচ্ছি সেটা হচ্ছে কি আমাদের বের করতে হবে। দ্য কোম্পানি অপারেটস 2 shifts giving 16 hours per day. Process Z is a single process line and 2 hours in each shift will be downtime. তার মানে 2 শিফটের মধ্যে 8 দুগুণ 16 ঘন্টা থেকে 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা ওরা পারে না, তারপরে 12 ঘন্টা সে ইউজ করতে পারে প্রসেস Z। আর প্রসেস Y ক্যান প্রসেস 2 units simultaneously। প্রসেস Y তে কোনো অসুবিধা নাই, 16 ঘন্টা একসঙ্গে করতে পারে। অলদো দিস ডাবলস দ্য রিকোয়ারমেন্ট ফর ডাইরেক্ট লেবার, যদিও ডাইরেক্ট লেবার আবারটা রিকোয়ারমেন্ট এটা ডাবল করে ফেলে। এবং প্রসেস ওয়াই ক্যান অপারেট ফর দ্য ফুল 16 আওয়ার্স ইচ ডে। এখন আপনি বলছিলেন কি, আপনার প্রশ্নটা আবার বলেন তো, এখন কি বলছিলেন আপনি সাইমা? স্যার ওখানে শুধুমাত্র জেড এর হচ্ছে থ্রুপুটটা কেন হচ্ছে বের করছে, ওয়াই এরটা কেন করেনি, এটা মানে জিজ্ঞেস করেছিল। কারণ জেড হচ্ছে কি আমার কনস্ট্রেন্ট প্রসেস, এখানেই বাধাগ্রস্ত হচ্ছে। আচ্ছা, সুতরাং ওই যে পার আওয়ারে আমি ওখানে কত টাকা পাই সেটা বের করার জন্যই আমি জেডটাকে নিয়ে আমি হিসাবটা করছি এখানে। করার পরে আমি কি আপনাকে আপনার ঝামেলাটা কি এখানে না অন্য কোথাও আরো নিচে? জি স্যার, না না না, হ্যাঁ এই যে এই জায়গাটাতেই মানে শুধুমাত্র এখানে জেড এর ক্যালকুলেশনটা দেখাইছে, তো আমি এই জায়গাটাতেই কনফিউজড ছিলাম। এখানে জি দেখেন স্যার, ওয়াই বুঝতে পেরেছি। 192, বি 49, জেড 36, 48। তো এখানে কি লেখছে? ইন বোথ কেসেস the maximum number of units which can be produced in process Y exceeds the number that can be produced in process Z. Process Y তে দোনো ক্ষেত্রেই বেশি প্রোডাকশন হতে পারে। Thus, the capacity of process Y is not a binding constraint. The problem therefore becomes one of the deciding how to allocate the scarce production capacity of process Z. এই যে process Z এর যে scarce capacity আছে, অভাব আছে, সেটাকে কিভাবে in such a way as to maximize profit. আচ্ছা স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমরা সবসময় এইভাবেই করব, যেখানে শুধুমাত্র আমাদের কনস্ট্যান্ট থাকবে আমরা সেটারই হচ্ছে প্রফিটটা কিভাবে ম্যাক্সিমাইজ করতে পারি সেটা দেখাবো। এক্স্যাক্টলি, আমি যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছি সেই রিসোর্সে আমি কত টাকা পর্যন্ত প্রফিট করতে পারতেছি সেটাকে হিসাব করে, হ্যাঁ ওটার জন্য তো আমার ম্যাক্সিমাইজিং প্রফিটটা বাধাগ্রস্ত হয়। তো আমি সেটাকে হিসাব করে আমি সেখানে আমার সেভাবে আমি ডিস্ট্রিবিউশন গুলো করবো আর কি, অন্যান্য হিসাব গুলো করে আর কি। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। ফাইন। আচ্ছা, আমরা তাহলে আজকে নতুন চ্যাপ্টারে চলে যাব, সেটা হচ্ছে চ্যাপ্টার 5। এটা হচ্ছে আমাদের কি জানি অ্যাবজর্পশন কস্টিং, এবিসি 117 পৃষ্ঠা। 117 পৃষ্ঠা মানে 117 মাইনাস 91, তাহলে আমি 26 দিলে আসবে, এখানে 26 দিলে আসবে। এই যে এসে গেছে। তাহলে মডার্ন কস্টিং, অ্যাক্টিভিটি বেসড অ্যান্ড এনভায়রনমেন্টাল কস্টিং, এটা হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টারের, আজকের আমরা পড়বো আমরা। তো আমরা তো মডার্ন কস্টিং নিয়ে গত চ্যাপ্টারেও আলোচনা করেছি, মডার্ন কস্টিং, এবং এখন আজকে এবার আমরা করবো যে অ্যাক্টিভিটি বেসড। স্যার আজকে আপনাকে দেখা যাচ্ছে না, তো আমরা দেখতে পাচ্ছি না। ও তাই? আমাকে দেখতে পাচ্ছেন না? কিন্তু আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, আমার খুব দুঃখ হচ্ছে, আপনাদেরকে দেখতে পাচ্ছি না এটা কি। এনিওয়েজ আমি ভিডিও অপশনে গেলে শুধু ফুল স্ক্রিন। ও আমি ভিডিওটা অন করেছি, দাঁড়ান এবার দেখতে পাচ্ছেন না? দেখেন এখন স্যার দেখা যাচ্ছে। এবার আমাকে দেখা যাচ্ছে ইউর স্ক্রিন শেয়ার। আচ্ছা, কিন্তু আমি এবার কি আমাকে দেখতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন? দুইটাই দেখা যাচ্ছে, কিন্তু আমি স্ক্রিন ছাড়া আর কিছু দেখতেছি না। আপনারা দেখতেছেন শুধু আপনার ভয়েস শুনতেছি, সুতরাং আপনারা কিন্তু একটু পরপর আমাকে হ্যাঁ স্যার, জি স্যার, বুঝছি স্যার, বুঝি নাই স্যার, এগুলো একটু না বললে কিন্তু আমি কিন্তু একদম নীল হয়ে যাবো। হ্যাঁ, আমার সঙ্গে প্লিজ একটু মানে ইন্টারাক্ট করবেন আপনারা, কেমন? সবাইকে বলছি। তাহলে মডার্ন কস্টিংটা কি? অ্যাক্টিভিটি বেসড এন্ড এনভায়রনমেন্টাল কস্টিং। আজকে আমরা পড়বো ডিসকাস অ্যাক্টিভিটি বেসড কস্টিং অ্যাজ কম্পেয়ার্ড উইথ ট্রেডিশনাল মার্জিনাল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং মেথড। আমরা যে মার্জিনাল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং মেথডগুলো পড়েছি সেটার সঙ্গে কম্পেয়ার করে আজকে আমরা অ্যাক্টিভিটি বেসড কস্টিংটা কি জিনিস সেটা আমরা কম্পেয়ার করে পড়বো, and including its relative advantages and disadvantages as a system of cost accounting, এটা আমরা পড়বো। আরেকটা পড়বো কি, অ্যাপ্লাই প্রিন্সিপালস অফ এনভায়রনমেন্টাল কস্টিং। এনভায়রনমেন্টাল কস্টিং একটা বিষয় আসতেছে, ওটার প্রিন্সিপাল গুলো কি সেগুলো পড়বো, এবং ইন আইডেন্টিফাইং রিলেভেন্ট internalized cost and externalized environmental impacts, মানে আভ্যন্তরীণ কস্টগুলি এবং বাহ্যিক
এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট গুলো, প্রভাবগুলি অফ দ্য অর্গানাইজেশনস অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে আজকে চ্যাপ্টারের ওভারভিউ ডায়াগ্রাম। আচ্ছা, বাই দ্য বাই, সবাইকে জিজ্ঞেস করি, সবাই কি এই বইটা কালেক্ট করেছেন? সবার কাছে কি আছে এখন? জি স্যার। স্যার কালেক্ট করেছি স্যার। শুধুমাত্র দুজন বললেন। স্যার আছে আমার কাছে। জি স্যার আছে স্যার। স্যার আছে স্যার বইটা। জি স্যার, এটা কিন্তু স্যার আপনি যেটা বলেছিলেন 2013 সেটা না, আমরা মার্কেট থেকে লেটেস্টটাই পেয়েছি স্যার। না, পিডিএফটা আপনি তো রিয়াদ থেকে রিফাত থেকে পেয়ে যাবেন। পিডিএফটা আপনি নিতে পারেন, কারণ এই 2012-13 এর মধ্যে পুরো সিলেবাসটা একেবারে, আপনার সিলেবাসটা, এই বইটার সিলেবাসটা দেখলে দেখবেন যে আমাদের আইসিএমবি সিলেবাসের সঙ্গে একদম ট্রু কপি একদম। মানে এখান থেকে ইভেন কি সীমা শব্দটাও বাদ দেওয়া হয়নি আইসিএমবি, কারণ 2015 এ আইসিএমবি সিলেবাস করছে, আর এই বইটা কিন্তু 2013 এডিশন। জি জি, সেজন্য আর কি, যেহেতু পুরোটা যদি ম্যাচ করে, সো আমরা এটা পড়লে তো আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আমি অন্য আরো লেটেস্ট পড়বো, সমস্যা তো নাই, কিন্তু আমি তো পুরো সিলেবাসটা এটা দিয়ে কভার করতে পারবো, সেজন্যই। আচ্ছা, এনিওয়েজ, তাহলে আমরা চ্যাপ্টার ওভারভিউতে কিছু এবিসি, মানে অ্যাক্টিভিটি বেসড কস্টিং আর এনভায়রনমেন্টাল কস্ট। অ্যাক্টিভিটি বেসড কস্টিং এর মধ্যে কনভেনশনাল টেকনিক্স গুলো আমরা পড়ছিলাম, লাম্পড টুগেদার, শেয়ার্ড অন দা বেসিস অফ ডিএলএইচএস, ডাইরেক্ট লেবার আওয়ার্স বেসিসে। এটা আমরা ওভারহেড গুলোকে কি করতাম, লাম্প করে ফেলতে এক জায়গায় জড়ো করতাম, এবং শেয়ার্ড অন দ্য বেসিস অফ ডাইরেক্ট লেবার আওয়ার বা অন্য কোনো ভাবে আমরা এটা শেয়ার করতাম। কিন্তু এবিসিতে কি করব আমরা, স্প্লিট বাই অ্যাক্টিভিটি। ওভারহেডটাকে, এখানে ওভারহেড কথা যদি লেখা নাই, আমি এক্সট্রা বলে দিচ্ছি, এটা ওভারহেডের কথা মিন করতেছে ওরা এখানে। স্প্লিট বাই অ্যাক্টিভিটি অ্যান্ড শেয়ার বাই and shared on the basis of fairer cost drivers। আরো ফেয়ার মানে কি, আরো ফেয়ার মানে আরো বেশি, আপনার কি বলবো, মানে আরো বেশি ওটাকে মানে আরো উত্তম, উন্নততর বা উত্তম, আরো উত্তম বেসিসে এটাকে শেয়ার করার, কস্ট ড্রাইভারের মাধ্যমে শেয়ার করা। আর এনভায়রনমেন্টাল কস্টের মধ্যে তাই কনভেনশনাল টেকনিক্স আমরা দেখতাম ইনক্লুডেড অ্যাজ পার্ট অফ আদার ওভারহেডস। ওভারহেডের ভিতরে এটা ঢোকা দিয়েছিল, কিন্তু এবিসি কস্টিং এর মধ্যে এনভায়রনমেন্টাল কস্টটা কি করে, স্প্লিট করে দেয়, স্প্লিট আউট অ্যান্ড শেয়ার্ড, এবং শেয়ার করে দেয় কিভাবে করে, ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট কস্ট ড্রাইভার্স, অ্যাপ্রোপ্রিয়েট কস্ট ড্রাইভার দিয়ে শেয়ার করে দেয়। সো আমরা ইতিমধ্যে কস্ট ড্রাইভার সম্বন্ধে একটা ওয়ার্ড পেয়ে গেলাম। লেটস সি modern production environments. Modern producers have changed the way that they produce so that they have much more machinery and a computerized manufacturing system, smaller batch sizes, less use of direct labor. Modern production environment এর মধ্যে দেখা গেছে যে এখন মেশিনারি এবং কম্পিউটারাইজ হয়ে যাচ্ছে, স্মলার ব্যাচ সাইজ, আমাদের প্রোডাকশন যে ব্যাচ সাইজ থাকে, ব্যাচ সাইজ সম্বন্ধে আপনি বুঝছেন, ব্যাচ সাইজ, হোয়াট ইজ ব্যাচ সাইজ বলেন তো, যে কোনো একজন বলেন, শর্ট করে বলেন, হোয়াট ইজ ব্যাচ সাইজ? খারাপ দিক স্যার? না এটা ব্যাড না, এটা ব্যাচ, সরি স্যার, ব্যাচ, স্মলার ব্যাচ সাইজ। এনিওয়ান, জাস্ট নরমাল কনসেপ্ট থেকে বলেন, ব্যাচ সাইজ কি হইতে পারে? স্যার এটা ব্যাচ সাইজ, প্রোডাকশন ক্যাপাসিটি, থ্রুপুট পার ব্যাচ, আই মিন। নো এত কমপ্লিকেশন যাই না। ব্যাচ সাইজ, আমি এক ব্যাচে প্রোডাকশন ক্যাপাসিটি স্যার, এক্স্যাক্টলি, এক ব্যাচে আমি 1000 ইউনিট প্রোডাকশন করি বা 10,000 ইউনিট প্রোডাকশন করি, এইটা আর কি। তাহলে স্মলার ব্যাচ সাইজেস। আবার ইউজ, এই ব্যাচ সাইজ কথাটা আমি বলার একটা কারণ আছে, একটু পরে বুঝবেন আপনি। লেস ইউজ অফ ডাইরেক্ট লেবার যেহেতু কম্পিউটার হয়ে যাচ্ছে, মেশিনারি, এই জন্য ডাইরেক্ট লেবারটাও কমে যাচ্ছে। তাহলে এটা মডার্নের জন্য, মডার্ন এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি আমরা এখন। দিস হ্যাড ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, জি স্যার, ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে একটা ব্যাচে এত কার্টুন প্রোডাকশন হয়, ওইটা হচ্ছে ব্যাচ সাইজ। যে একটা ব্যাচে 8000 কার্টুন বা 5000 কার্টুন এর নিচে প্রোডাকশন করলে মানে কোম্পানি হচ্ছে প্রফিট পাবে না, এরকম একটা ব্যাচ সাইজের কথা বলছি। এটা একটা ব্যাচ সাইজ হতে পারে, রাইট, ফাইন। তাহলে ব্যাচ সাইজটা আমরা মোটামুটি বুঝে গেলাম। ব্যাচ সাইজটা আমাদের পরবর্তী কাজে লাগবে একটু পরেই। This has had the following impact on production cost: more the indirect overheads, for example insurance, depreciation, machine, computers, এগুলা তো আগের থেকে বেড়ে গেছে, যেহেতু মেশিন বেশি ব্যবহৃত হচ্ছে, কম্পিউটার বেশি ব্যবহৃত হচ্ছে, তাহলে এদের ইন্স্যুরেন্স আছে, ডেপ্রিসিয়েশন আছে, এগুলা মোর ইনডাইরেক্ট ওভারহেডস চলে আসছে। লেস ডাইরেক্ট লেবার কস্ট, এবং ডাইরেক্ট লেবার কস্টটা কমে গেছে। এগুলো হচ্ছে ইম্প্যাক্ট অফ প্রোডাকশন মডার্ন এনভায়রনমেন্টে।
This means that the traditional methods of costing, মানে marginal costing এবং absorption costing, produce standard cost curves that are less useful due to inaccurate product cost. ঠিক আছে না? যেহেতু আমাদের আগের স্ট্যান্ডার্ড কস্ট গুলা ট্রেডিশনাল এবং ট্রেডিশনাল মেথডে যেটা করতাম মার্জিনাল কস্টিং ওভারহেডের যেহেতু এখন ধরন চেঞ্জ হয়ে গেছে সুতরাং ওগুলো ইউজফুলনেসটা কমে যাচ্ছে আস্তে আস্তে। সেজন্যই লার্জেস্ট কস্ট অফ প্রোডাকশন ইজ ইনডাইরেক্ট ওভারহেড, বাট দিজ আর ক্যাটেগরাইজড টুগেদার ইন ওয়ান ফিগার দ্যাট ল্যাকস ডিটেইল অ্যান্ড ইজ নট ইউজফুল টু দ্য ম্যানেজমেন্ট। এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল মেথডের মধ্যে আমাদের প্রোডাকশনের মধ্যে ইনডাইরেক্ট ওভারহেড গুলো একদম লার্জেস্ট প্রোডাকশন কস্ট অফ প্রোডাকশন হয়ে গেছিল এবং এটা ক্যাটেগরাইজ করছিলাম আমরা ওয়ান ফিগারে এবং যেখানে ডিটেলসটা হইতো না, বিকজ ম্যানেজমেন্ট ডাজ নট নো হোয়াট দ্য কম্পোনেন্টস are of the largest production cost by indirect overheads. They cannot implement proper cost control. যেহেতু কি কারণে এত ওভারহেড হচ্ছে এগুলা এত ডিটেলস রাখা হয়তো না আগে, যার কারণে ওই কস্ট কন্ট্রোলটা করা মুশকিল হয়ে গেছিল। So the costs are often allocated between products and basis of in direct labor hours. এটাও হইতো আগে ট্রেডিশনাল মেথডের কথা বলছি, because costs are inappropriately or inaccurately shared between products. It means that the total production cost can be wrong. It means that কি বলতে চাই, the total production cost can be wrong, ভুল হয়ে যেতে পারে, which can lead to poor pricing. যদি আমার কস্টিংটা প্রোডাকশন কস্টিং যদি আমরা রংলি যদি ডায়াগনোসিস করি, অ্যানালাইসিস করি এবং এটাকে আমরা যদি ঠিক করি, তাহলে কি হবে, আমাদের প্রাইসিংটা পুয়ার হয়ে যাবে, which can lead to poor pricing and production decisions. তাহলে activity based costing ABC has been developed to solve the problems that traditional costing methods create in these modern environments. আমি এত কিছু যে পড়লাম লাইন বাই লাইন ওয়ার্ড টু ওয়ার্ড, হ্যাঁ, এর চেয়ে এখানে বাড়তি কিছু লেখা নাই, কিন্তু না পড়লেও হবে না এগুলা, এবং খুব শর্টলি লিখছে, প্রিসাইজ লিখছে, একদম খুব সুইট ল্যাঙ্গুয়েজে লিখছে, আপনারাও পড়লে বুঝবেন। আমিও আলোচনা করলাম কেন আমরা মডার্ন এনভায়রনমেন্টে এসে এখন আমাদের কস্টিং মেথডটাও চেঞ্জ করতে হচ্ছে, অ্যাক্টিভিটি বেসড কস্টিং কেন আসতেছি, একটু পর্যন্ত আমরা আলোচনা করলাম। আপনারা কি বুঝতে পারছেন কথাগুলো? জি স্যার, বুঝে গেছে স্যার। যেহেতু আমাদের মার্জিনাল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং এ আগের মেথডগুলোতে, ট্র্যাডিশনাল মেথডগুলোতে আমাদের ওই উপরে প্রবলেমগুলো আমরা এতক্ষণ যা পড়লাম এগুলা আছে বিধায় আমরা এখন অ্যাক্টিভিটি বেসড কস্টিং হ্যাজ ডেভেলপড টু সলভ দ্য প্রবলেমস দ্যাট ট্র্যাডিশনাল কস্টিং মেথডস ক্রিয়েট ইন দিস মডার্ন এনভায়রনমেন্ট। ঠিক আছে, এবার প্রবলেমস উইথ অ্যাবজর্পশন কস্টিং। তো অ্যাবজর্পশন কস্টিং কি প্রবলেম হইতে আমাদের এখানে? ট্র্যাডিশনাল অ্যাবজর্পশন কস্টিং charges overhead costs to products or services in a arbitrary way. In product costing, overheads are absorbed on the basis of the volume of production in each production department or center. The basis of setting an absorption rate is volume related, such as an overhead absorption rate per unit produced, a rate per direct labor hour, a rate per machine hour. এভাবে আমরা absorption costing করছি না? তো সেই কথাই বলতেছে। এবং the assumption underlying this method of costing is that overhead expenditure is connected to the volume of production activity. আমরা অ্যাক্টিভিটি সম্বন্ধে আগে বারবার বলছি আপনাদেরকে, তাই না? অ্যাক্টিভিটি, প্রোডাকশন অ্যাক্টিভিটি, এই যে প্রোডাকশন অ্যাক্টিভিটির সঙ্গে আমরা সবসময় ওভারহেডকে আমরা রিলেট করে আমরা ওভারহেডকে আমরা ডিস্ট্রিবিউশন করছি, অ্যাবজর্ব করছি, হ্যাঁ, অ্যাপরশনমেন্ট করছি। কিন্তু এখন দেখা যাচ্ছে কি these assumptions was probably valid many years ago. অনেক বছর আগে হয়তো probably এটা ভ্যালিড ছিল when production system were based on labor intensive or machine intensive mass production of fairly standard items. তখন স্ট্যান্ডার্ডস করা যেত বিভিন্ন ভাবে, কারণ তখন লেবার ইন্টেন্সিভ ছিল বেশি, মেশিন ইন্টেন্সিভ ছিল। এখন ওভারহেড কস্ট were also fairly small related to direct material and direct labor cost. তারপরে the assumption is not valid in complex manufacturing environment. কমপ্লেক্স যখন হয়, জটিল যখন ম্যানুফ্যাকচারিং এনভায়রনমেন্ট, তখন এটা ভ্যালিড হয় না। For similar reasons, the traditional absorption costing is not well suited to the costing of many services. এই হচ্ছে কি বেসিক জিনিস, আমরা কেন মানে এবিসি কস্টিংটার কেন উৎপত্তি হচ্ছে সেই জিনিসটাকে একটু ফোকাস করতেছি আমরা এখানে। তারপরে এখানে আমরা অ্যাবজর্পশন কস্টিং পড়লাম এবং এখন মার্জিনাল কস্টিং বলছে কি ছিল ওখানে, there are also major problems with marginal costing, but for different reasons. In marginal costing, products or services are valued at their marginal cost. আমি এগুলা বলতেছি, আপনারা কি মাথায় এগুলা তো নিশ্চয় খেলতেছে না? মার্জিনাল কস্ট কি জিনিস? আমরা যে ইন মার্জিনাল কস্টিং প্রোডাক্টস অর সার্ভিসেস আর ভ্যালুড এট দেয়ার মার্জিনাল কস্ট, মানে শুধু ভ্যারিয়েবলটা আমরা ধরছিলাম, and profitability is assessed by calculating the contribution
earned from each product or service. এটা তো আমরা মার্জিনাল কস্টিং যেভাবে করছি সেই কথা বলছে। Fixed costs are assumed to be time related and charged against profit as a cost for the period. This can be a useful costing method when variable costs are a large portion of total cost. The main criticism of marginal costing as a method of measuring product cost and profitability are variable cost might be small in relation to fixed cost. এটা একটা criticism. আমার যদি ফিক্সড কস্ট সেটা ভ্যারিয়েবল কস্ট কম হয় তাহলে তো প্রফিটেবিলিটিটা আমার শো যা করতেছে সেটা সঠিক না হচ্ছে না। তারপরে ফিক্সড কস্ট মাইট বি ফিক্সড ইন রিলেশন টু প্রোডাকশন ভলিউম যেন ফিক্সড হতে পারে, বাট দে মাইট ভ্যারি উইথ আদার অ্যাক্টিভিটিস দ্যাট আর নট প্রোডাকশন রিলেটেড। তাহলে এখানে অ্যাক্টিভিটি কথাগুলো এসে গেছে বারবার। আমরা কিন্তু আগেও বলেছি আপনাদেরকে অ্যাক্টিভিটি, তারপরে বেসিস অফ মানে ওভারহেড ডিস্ট্রিবিউশন, এই কথাগুলো কিন্তু আগে আমরা আলোচনা করেছি এবং সেই কথাই এখন আবার জোরালোভাবে এসে গেছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং এ। আমরা অ্যাক্টিভিটি বেসড কস্টিং এর মধ্যে কথাই বুঝতেছেন কি বলছে এখানে, অ্যাক্টিভিটি বেসড কস্টিং মানে কি? অ্যাক্টিভিটি মানে কি? কার্যক্রম ভিত্তি করে আমরা কস্টিংটা করব। তাহলে হোয়াট ইজ কস্ট? এখন আমরা এতক্ষণ যা আলোচনা করলাম ওভারহেড অ্যাবজর্পশন কস্টিং এবং মার্জিনাল কস্টিং নিয়ে আমাদের যেই প্রবলেমগুলোর কারণে হয়েছিল, আমার কস্টিং মেথডের সমস্যা হচ্ছিল, প্রফিটেবিলিটি বের করতে সমস্যা হচ্ছে। মডার্ন এনভায়রনমেন্টে এসে আমাদের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, কস্টিং মেথড চেঞ্জ হচ্ছে। এখন আমাদেরকে আরো চিন্তা করতে হচ্ছে আরো কস্টকে কিভাবে আরো জাস্টিফাইড করা যায়, আরো কিভাবে সঠিকভাবে কস্টিংটা করা যায়। সেই জন্য আমাদের অ্যাক্টিভিটি বেসড কস্টিং আসছে। সোজা কথা বলি, অ্যাক্টিভিটি বেসড কস্টিং আমি তো বাংলায় বলি, যেটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি বেসড কস্টিং এ একই রকম আমাদের যে অ্যাবজর্পশন কস্টিং এর মতোই ওভারহেডটাকে ডিস্ট্রিবিউশন করা হয়, কিন্তু এখানে অ্যাক্টিভিটি উপরে ওভারহেডটাকে একসঙ্গে মানে লাম্প না করে, একসঙ্গে মানে অনেক বড় আকারে না দিয়ে ওটাকে ভাগ করে ফেলি অ্যাক্টিভিটির উপর নির্ভর করে, ছোট 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 করে কোন অ্যাক্টিভিটির জন্য কোন ওভারহেডটা হচ্ছে, কোন অ্যাক্টিভিটির কারণে কোন ওভারহেডটা বেশি হচ্ছে কম হচ্ছে, সেটাকে আমরা সেভাবে ইউনিট প্রাইস হিসেবে অ্যাক্টিভিটি অনুযায়ী ভাগ করে ফেলি। তারপরে সেটাকে আমরা প্রোডাক্ট কস্টের সঙ্গে চার্জ করে দিয়ে আমরা একটু জাস্ট অ্যাবজর্পশন কস্টিং এর মতোই, এক্স্যাক্টলি অ্যাবজর্পশন কস্টিং এর মতোই, কিন্তু জাস্ট একটু ডিফারেন্ট, যে আমরা শুধু ওভারহেডটাকে একটু ডিস্ট্রিবিউশন করি ভাগ 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 করে করে করে। তো ভাগ করতে গেলে ওটাকে বলা হয় একটা কি বলা হয় কস্ট পুল এবং কস্ট ড্রাইভার্স। কস্ট পুল বলতে কি আসেন দেখেন, activity based costing is an alternative approach to product costing. It is a form of absorption costing, but rather than absorbing overheads on a production volume basis, it firstly allocates them to cost pools. কস্ট পুলস কথাটা মনে রাখবেন আপনারা। কস্ট পুলস মানে আমরা যে অ্যাক্টিভিটি ভাগ করছি সেটাকে কস্ট পুল বলতেছি, যে আমি ওভারহেডটাকে কিছু বেশি ভাগ করবো অ্যাক্টিভিটি বেসিস, সেই অ্যাক্টিভিটি কস্ট পুলস। therefore absorbing them into units using cost drivers. আমরা অ্যাক্টিভিটিকে বা কস্ট পুলটাকে যেই বিষয়টা ইম্প্যাক্ট করে, পুশ করে, বাড়ার জন্য ওই খরচটা বাড়বে বা কমবে, সেটাকে বলে কস্ট ড্রাইভার। তাহলে কস্ট পুলটা কস্ট ড্রাইভার দ্বারা, ড্রাইভার তো বুঝেন গাড়ির ড্রাইভার যেরকম আমরা গাড়ি চালাই, ড্রাইভ করে যে গাড়িটাকে সামনে এগিয়ে নিয়ে যায়, ঠিক একই রকম কস্ট ড্রাইভার কস্ট পুলকে প্রভাবিত করে। কিভাবে করে? A cost pool is an activity that consumes resources. Cost pool is an activity that consumes resources. এই কথাটা দেখেন, রিসোর্সেস তো আমাদের অনেক কিছু আছে, তাই না? A cost pool is an activity that consumes resources for which overhead costs are identified and allocated. For each cost pool, there should be a cost driver. A cost driver is the unit of activity that consumes resources. An alternative definition of a cost driver is a factor influencing the level of cost. তাহলে কস্ট পুল এবং কস্ট ড্রাইভার সম্বন্ধে কি আপনারা বুঝছেন নাকি বুঝেন নাই? বলেন, একটু বলেন, রেসপন্স করেন। কস্ট পুল, কস্ট ড্রাইভার ডেফিনিশনটার সঙ্গে যদি একটা এক্সাম্পল হইতো স্যার, তাহলে মনে হয় আরো প্র্যাকটিক্যাল হইতো স্যার। লেটস গো ফার্দার। এক্সাম্পল পরেই আছে, আমরা একটু পরে এক্সাম্পল ইলাস্ট্রেশনটা পড়ি। কেমন? এখানে দেখেন, ইমাজিন দ্য মেশিনিং ডিপার্টমেন্ট ইন এ ট্রেডিশনাল অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। একটা ধারণা মনে ভাবেন, একটা মেশিন ডিপার্টমেন্ট একটা ট্রেডিশনাল অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে আছে। দ্য OAR, overhead absorption rate, would be based on machine hours because many of the overheads in the machine department would relate to the machines. যেটা আমরা আগে করে আসছি অ্যাবজর্পশন কস্টিং এ, সেটাই বলছি এখানে। ফর এক্সাম্পল,
power, maintenance, machine depreciation, etc. So using a machine hour basis would seem fair. However, not only does the machine department have machine related costs, but also in an absorption costing system, it would also have picked up a share of rent and rates, heating, lighting, building depreciation, canteen costs, personal costs, etc. These costs would also be absorbed on a machine hour basis. Because everything in the machine department is absorbed on machine hours, and whilst this is a fair for power, maintenance, and machine depreciation, it is not appropriate. It is inappropriate for the other costs. আচ্ছা, এই যে দেখেন এখানে মেশিনের সঙ্গে রিলেটেড সঙ্গে আমি এখানে আমার বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন ঢুকেছি, ক্যান্টিন কস্ট ঢুকেছি, লাইটিং ঢুকেছি, হিটিং ঢুকেছি, তাহলে বলতেছে যে এই যে এটা কিন্তু খুব ফেয়ার হয় না, জিনিসটা জাজমেন্টটা ফেয়ার হয় নাই। কথা বোঝা যাচ্ছে? জাজমেন্টটা এখানে অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে যেটা করছি এখন বর্তমানে দেখা যাচ্ছে যে এগুলা তখন হিসাবে এখন আসতেছে না। কি হচ্ছে এখন এবিসি মানে activity based costing overcomes this problem by not using departments as gathering points for costs but instead using activities. আমরা এখন এবিসিতে চিন্তা করতেছি না এইভাবে করবো না, আসলে আমরা যেটা করছি সেটা আসলে সঠিক হচ্ছে না মনে হচ্ছে এখন। হ্যাঁ, ইনস্টিড আমরা কি করব, আমরা অ্যাক্টিভিটি ইউজ করে মানে ওভারহেডটাকে আমরা ডিস্ট্রিবিউশন করব, কস্ট বাই করব, এন্ড দেয়ার উড ফর এক্সাম্পল বি আ মেশিন রিলেটেড অ্যাক্টিভিটি টু উইচ power would be charged, machine depreciation would be charged, machine maintenance would be charged. এগুলো ঠিক আছে। It would not pick, যেটা ঠিক নাই, কোনটা ঠিক না, it would not pick a share of personal costs or rent or rates or indeed anything not machine related. তার মানে এখন আমরা অ্যাক্টিভিটি বেস যখন করে ফেলতেছি শুধুমাত্র মেশিন রিলেটেড যে সমস্ত কস্ট গুলো আছে, এই যেমন এই পাওয়ার, এই মেশিন ডেপ্রিসিয়েশন, মেশিন মেইনটেনেন্স, এইগুলোকে আমি মেশিন রিলেটেড কস্ট হিসেবে আমি এটাকে আমরা কস্ট ড্রাইভার হিসেবে কস্ট পুল মেশিনে আমরা ঢুকাই দেবো। ইট উড নট পিক, এটা আমরা পার্সোনাল কস্ট যেগুলো আছে রেন্ট, রেটস, এগুলাকে আমরা যেহেতু মেশিন রিলেটেড না আমরা এটাকে বাদ দিয়ে অন্যভাবে এটাকে আমরা ওভারহেডকে অবজার্ভ করবো। তারপরে activity based costings flexibility thus reduces the incidence of arbitrary apportionments. আচ্ছা, আমরা আপনাদের একটা কথা বলেছিলাম আমি যে ওভারহেড কস্টিং নিয়ে, অ্যাবজর্পশন কস্টিং এ ওভারহেড ডিস্ট্রিবিউশন নিয়ে, অ্যাবজর্পশন নিয়ে সবসময় একটা জাজমেন্টটা ঠিক না বেঠিক, সঠিক হয়েছে কিনা সঠিক হয়নি, এটা নিয়ে একটা আরবিট্রারি একটা বিষয় সবসময় হয়ে যায়, ইনসিডেন্স হয়ে যায়, ইনসিডেন্স অফ আরবিট্রারি। তাহলে এবিসি কস্টিং এর মাধ্যমে ইয়ার অসুবিধা আর কি স্যার, অ্যাবজর্পশন কস্টিং এর অসুবিধা স্যার। জি জি, অসুবিধাগুলো বলতে পড়ছিলাম তাই না, এই যে অসুবিধাটা পড়ছিলাম। আপনার থ্যাংক ইউ নুরুজ্জামান বোধহয় না এটা বললেন যে কথাটা। স্যার স্যার হ্যাঁ, আমি গলা চিনতেছি এখন। জি স্যার, স্যার মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আসলে রেসপন্স করলে আমার কিন্তু আই রিয়েলি ফিল গুড, বিকজ আমি বলতেছি কথা আপনারা কিভাবে দিতে পারছেন কি পারছেন না, আপনাদের রেসপন্সটা আমি বলি যে বারবার ইম্পর্টেন্ট আমার কাছে, ভেরি ইম্পর্টেন্ট। শিওর স্যার, শিওর। হ্যাঁ, তো এটা আছে। তারপরে তাহলে এটা গেল, তাহলে আমরা এখন এই বিষয়টা কেন নিচ্ছি এটা কি আপনাদের মাথায় আসছে কিনা একটু আমাকে বলেন। অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম এবং অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেমের মধ্যে পার্থক্যটা কি প্লিজ আমাকে একটু বলেন। আপনারা কয়েকজন বলেন, বলেন বলেন প্লিজ প্লিজ তাড়াতাড়ি বলেন, কি বুঝছেন, কি পড়াইলাম এতক্ষণ? এনিওয়ান? অ্যাবজর্পশনও স্যার, অ্যাবজর্পশনও ফিক্সড কস্টটা অ্যালোকেট করা হয়, এবিসি তেও করা হয়। অ্যাবজর্পশনে স্যার এটা কস্ট পুলে স্যার অ্যালোকেট করে তারপরে করা হয় অ্যাক্টিভিটি বেসডে, যেটা ইয়াতে আরবিট্রারিলি সব পণ্যের ক্ষেত্রে বা সব প্রোডাক্টের ক্ষেত্রে বা সকল অ্যাক্টিভিটির ক্ষেত্রে সমান হারে রেটে একটা ফিক্সড কস্ট ওভারহেডটাকে স্যার অ্যালোকেট করা হয়, যেটা অ্যাক্টিভিটিতে করা হয় না। অ্যাক্টিভিটিতে কি করা হয়? অ্যাক্টিভিটিতে স্যার প্রথমে কস্ট পুলে অ্যালোকেট করা হয়, তারপরে তার ড্রাইভার দিয়ে সেটাকে অ্যালোকেট করা হয় স্যার। আচ্ছা, এই বিষয়ে এবিসি সম্বন্ধে কেউ কোনো প্রশ্ন করলে এখন করেন। কস্টিং একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে স্যার যে এটা অ্যাক্টিভিটির ভিত্তিতেই করা হয়। এরকম ফ্লোর স্পেস থাকলে ফ্লোর স্পেস একটা ওভারহেড অ্যালোকেশন করা হয়, কিন্তু দেখা যাচ্ছে ফ্লোর স্পেসের উপর কতটুকু স্পেস কভার করছে তার উপর ভিত্তিতে করে করা। মানে আমার প্রোডাকশন যেখানে যে হিসাবে হচ্ছে মানে টোটালি কার্য পদ্ধতির ভিত্তিতে এটা করা, যেটা রিয়েলি ফাইন ফাইন। আগে অ্যাবজর্পশন কস্টিং এ দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে থোক একটা বরাদ্দ করা হতো, ওভারহেড অ্যালোকেশন করা হতো, কিন্তু এখানে তা না,
প্রত্যেকটা লেভেলের কার্য পদ্ধতির উপর ভিত্তি করে এর কস্টটা সঠিক এবং নৈপুণ্যতার এবং তার রিয়েল কস্টটা বের করার জন্য অ্যাক্টিভিটি বেস কস্টিংটা আমরা আধুনিক পদ্ধতি হিসেবে গ্রহণ করা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, ওয়েল সেড। কেউ কিছু বলবেন এবিসি সম্বন্ধে? কারো কোনো প্রশ্ন আছে, কনফিউশন আছে কিনা বলেন, কারণ আমরা কিন্তু একটু পরে আরো সামনে চলে গেলে আর প্রশ্ন করার সুযোগ পাবেন না। এবিসি বুঝেন না এমন কেউ থাকলে? অ্যাবজর্পশন কস্টিং এ স্যার আমরা একটা মানে মোস্টলি কন্ট্রিবিউট করে এরকম একটা কস্ট ড্রাইভারকে কনসিডার করে টোটাল ওভারহেডটাকে অ্যালোকেট করি। ভাইরাস অ্যাক্টিভিটি কস্টে স্যার আমরা আরো গ্রানুলার লেভেলে কস্টটাকে ডিফাইন করি, এক্সাক্ট অ্যাক্টিভিটিজের সঙ্গে আমরা ওভারহেডটাকে রিলেট করে দিই। মানে একই ওভারহেড আগে আমরা থোক করে দিতাম, এখন আমরা ভেঙে মেখে দিব। হ্যাঁ, তাতে কি ইম্প্যাক্ট হয় আমাদের? ভাই শোনেন, আমরা তো কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট না, আপনারাও তো হবু কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, তাই না? এখন আমাদের দায়িত্ব হচ্ছে কস্টটাকে ভেঙে চুরে চুরমার করে একেবারে আমরা কি করব, অ্যানালাইসিস করতে বলে, মানে যতটা গ্রানুলারে যাওয়া যায়। হ্যাঁ, মানে আমাদের তো দায়িত্ব এটা, আমরা যে কস্টিং করতে অ্যানালাইজ করতে আমরা ঠিক জায়গায় আসতে হবে আমাদেরকে। আমরা লাইক সায়েন্টিস্ট যেভাবে করে একটা জিনিস নিয়ে অনুপরমাণু ভাঙতে মধ্যে কত ক্ষুদ্র দিকে চলে যায় না, আমাদের কাজ হচ্ছে কস্ট নিয়ে আমরা ভাঙতে মধ্যে কিভাবে আরো কিছু ডেভেলপ করা যায়, এটাই তো আমাদের কাজ। সো এই জন্য অ্যাক্টিভিটি বেসড কস্টিংটা আরো বেশি ইভলভ হচ্ছে এখানে। সো লেটস গো থ্রু। তো এখানে এবিসি আর অ্যাবজর্পশন কস্টিং। হ্যাঁ, এখানে দেখেন, এখানে একটা ডায়াগ্রাম দিছে যে সার্ভিস ডিপার্টমেন্ট আগে ছিল, এটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এর একটা ডায়াগ্রাম দিছে। আগে থোক করে চলে যেত সব ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট 1 2 3 4 ডিপার্টমেন্টে, পরে আবার স্টেজ 2 তে যেত, প্রোডাক্ট লাইন গুলোতে ঢুকতো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং ইউজিং এ মেজার অফ ভলিউম। আর এখানে দেখেন অ্যাক্টিভিটি বেস কস্টিং এর মধ্যে যেটা দেখাচ্ছে, এই যে ইউজিং কস্ট ড্রাইভার্স দিয়ে করছে। এখানে দেখেন আগে এখানে এক জায়গা থেকে সব একটা ওভারহেড সব জায়গায় চলে গেছে, ভাগ করে দিয়েছিলাম। এখানে করছে না, এখানে একটু ভাঙাচোরা করে দিচ্ছে। হ্যাঁ, মানে কস্ট ড্রাইভার, কস্ট পুল, তারপর কস্ট ড্রাইভার দিয়ে এখানে আস্তে আস্তে করে ঢুকেছে। এটা একটা জাস্ট ডায়াগ্রাম দিয়ে বোঝাবার চেষ্টা করছি। আইডেন্টিফাইং অ্যাক্টিভিটিস এন্ড ড্রাইভার্স, এবার এটা হচ্ছে মেইন আমাদের কনসেপ্ট। আমরা অ্যাক্টিভিটি গুলো কিভাবে আইডেন্টিফাই করবো এবং ড্রাইভার গুলোকে কিভাবে আমরা সিলেক্ট করবো। If a business decides to adopt activity-based costing to measure the cost and profitability of its product or services, it must identify the key activities that consume resources. Key activities that consume resources. এই যে কনজিউম রিসোর্সেস কথাটা বলছে, এটা মানে কি? আমাদের রিসোর্স আছে না, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, এই যেগুলো আছে। হ্যাঁ, তাহলে আমার ইট মাস্ট আইডেন্টিফাই দ্য কি অ্যাক্টিভিটিস, যে কারণে আমার এই রিসোর্স গুলোকে আমি কনজিউম করতে পারি। হ্যাঁ, অ্যান্ড কস্ট ড্রাইভার ফর ইচ অফ দোজ অ্যাক্টিভিটিস। তার মানে ইচ অ্যাক্টিভিটি, এই যে দ্য কি অ্যাক্টিভিটি হচ্ছে কস্ট পুল, আর কস্ট ড্রাইভার হচ্ছে ওই কস্ট ড্রাইভার ফর ইচ অফ দোজ অ্যাক্টিভিটিস। তাহলে আমার রিসোর্স গুলো কনজিউম করার জন্য যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো আমরা করি, সেই অ্যাক্টিভিটি গুলো কি আগে আমরা বের করবো, এবং সেই অ্যাক্টিভিটি গুলো কিভাবে আমাদের ইনফ্লুয়েন্স হয়, কোন কি দ্বারা ইনফ্লুয়েন্স হয় সেটাকেও আমরা বের করবো। কস্ট পুল বা কস্ট অ্যাক্টিভিটিস এন্ড কস্ট ড্রাইভার, এই দুটো জিনিস বের করে আমরা কিন্তু আমাদের কস্টিংটা করতে পারবো। There might be a large number of different activities, but in an accounting system, it is usually necessary to simplify the overhead cost analysis and select a fairly small number of activities. এত মানে অনেক শত অ্যাক্টিভিটি হতে পারে, এত অ্যাক্টিভিটি নেওয়ার দরকার নেই, আমি একটু কমায়া একটু কনসাইজ করে করতে পারি। If a large number of activities are identified and used in ABC, the task of analyzing costs become more complex and time consuming, and the value of the additional accuracy might not justify the cost and effort. ঠিক আছে না? For an activity, there might be just one cost driver or several different cost drivers. For any activity, there might be just one cost driver or several different cost drivers. Where there are several cost drivers, it is necessary to select just one for the purpose of ABC analysis. তাহলে আমরা বেশি আবার ওই যে অ্যানালাইসিস করলে আবার আমাদের টাইম কনজিউম হয়ে যাবে, কস্ট ওখানে জড়িত আছে, টাইমের সঙ্গে কস্ট জড়িত আছে। সুতরাং আমরা কস্ট ড্রাইভার এবং কস্ট পুল, কস্ট ড্রাইভার এগুলোকে আমরা সিলেক্ট করার সময় আমরা একটু সেন্স অ্যাপ্লাই করব এবং আমরা এটাকে কনসেস করে ছোট করে নিয়ে একটা মধ্যে নিয়ে আসবো। সো ইট ইস নেসেসারি টু সিলেক্ট
Just one for the purpose of ABC analysis. Identifying activities. The main activities. এক মিনিট হ্যাঁ তাহলে a useful approach to identifying suitable activities within a business is to consider 4 different categories of activities. 4টা different category ভাগ করতে পারি। একটা হচ্ছে logistical transactions. These are activities or transactions concerned with moving materials or people and with tracking the progress of materials or work through the system. Balancing transactions, these are concerned with the ensuring the resource required for an operation are available. For example, the buying department has to make sure the raw materials are available to meet production requirements. তারপর কোয়ালিটি সংক্রান্ত যে সমস্ত ট্রানজাকশন করি, কোয়ালিটি ডিপার্টমেন্টের কাস্টমার কমপ্লেইন্টস, এক্সাম্পলস ফর কোয়ালিটি ট্রানজাকশনস, হ্যাঁ। তারপর চেঞ্জ ট্রানজাকশনস, these are activities they require to respond to the change of customer demand. Design specification, scheduling change in production rate. এইভাবে আমরা এই 4টা ডিফারেন্ট ক্যাটাগরিতে আমরা অ্যাক্টিভিটিগুলোকে বা ট্রানজাকশনগুলোকে আমরা অ্যাক্টিভিটি আইডেন্টিফাই করার সময় এইভাবে আমরা 4টা প্রেক্ষাপট থেকে দেখতে পারি। একটা হচ্ছে লজিস্টিক্যাল ট্রানজাকশনস, একটা হচ্ছে ব্যালেন্সিং ট্রানজাকশনস, একটা হচ্ছে কোয়ালিটি ট্রানজাকশনস, একটা হচ্ছে চেঞ্জ ট্রানজাকশন। এটা জাস্ট কনসেপচুয়াল কথাবার্তা এগুলা। ফর এনি বিজনেস দেয়ার কুড বি ইম্পর্টেন্ট রিসোর্স কনজিউমিং অ্যাক্টিভিটিস ইন ইচ অফ দিস ক্যাটাগরিজ। যে কোনো একটা ক্যাটাগরিতে there could be important resource consuming activity in each of these categories. Identifying cost drivers, এটা হচ্ছে relevant হইতে হবে, easy to measure হইতে হবে। For each selected activity there should be a cost driver. একটা cost driver থাকবে প্রত্যেকটা selected activity এর জন্য। The chosen cost driver must be relevant, easy to measure. Come on. So এই জিনিসটাগুলো এইটা হচ্ছে আমাদের বিষয়। Often the cost driver is the number of transactions relating to এটা দেখেন, often the cost driver is the number of transactions relating to the activity. Often প্রায় কি হয়, the cost driver is the number of transactions relating to the activity. For example, the cost of setting up a machinery for a production run might be driven by the number of setups or jobs or batches produced. এই যে আমি জব ব্যাচের কথা বলছিলাম, হ্যাঁ, একটু আগে আমরা ব্যাচ কথা নিয়ে আমি একটু ছোট্ট একটা আলোচনা করলাম। এখানে আমার একটা কথা সেট আপ, এটা কস্ট অফ সেটিং অফ মেশিনের সঙ্গে প্রোডাকশন ফরে, তাহলে ওটার সঙ্গে আমার সেট আপ কস্ট, মেশিনের সেট আপ কস্ট, একটা সেট আপ কস্ট থাকতে পারে, ব্যাচের বিষয় থাকতে পারে। তাহলে কস্ট অফ সেটিং আপ মেশিনারি ফর এ প্রোডাকশন রান মাইট বি ড্রিভেন বাই দ্য নাম্বার অফ সেট আপস, মানে কয়টা সেট আপ দিয়ে আমি প্রোডাকশনটা করতে পারতেছি, অথবা জব ব্যাচেস দিয়ে হতে পারে। কস্ট অফ রানিং মেশিনস মাইট বি ড্রিভেন বাই দ্য নাম্বার অফ মেশিন আওয়ার্স। দ্য কস্ট অফ অ্যাসেম্বলিং দ্য প্রোডাক্ট মে বি বেসড অন দ্য নাম্বার অফ ডাইরেক্ট লেবার আওয়ার্স। দ্য কস্ট অফ অর্ডার প্রসেসিং মাইট বি রিলেটেড টু দ্য নাম্বার অফ অর্ডার রিসিভড। দেখেন এগুলো কিন্তু সব ওভারহেড, তাই না? এই যে কস্ট অফ সেটিং আপ, কস্ট অফ রানিং মেশিনস, কস্ট অফ অ্যাসেম্বলিং, কস্ট অফ অর্ডার প্রসেসিং, এগুলো সব ওভারহেড কিনা বলেন? ইয়েস অর নো বলেন? জি স্যার, এগুলা ওভারহেড। হ্যাঁ, কস্ট অফ ডিসপ্যাচ, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ওভারহেড স্যার, সবগুলোই আছে এখানে। কস্ট অফ পারচেজিং, কস্ট অফ কোয়ালিটি, তাহলে এগুলা কিন্তু সবগুলো কস্ট, সব ওভারহেড কস্ট। এগুলোকে ভেঙে ফেলতেছি আমরা, ভেঙে ফেলে বলতেছি যে আমরা ভেঙে বলতেছি যে যেমন কস্ট অফ অর্ডার প্রসেসিং মাইট বি রিলেটেড টু দ্য নাম্বার অফ orders received. Cost of dispatch might be related with number of orders dispatched. Cost of purchasing might be related with the number of purchase. তাহলে বুঝছেন বিষয়টা? এটা হচ্ছে কস্ট, আমরা কস্ট পুল দিয়ে কস্ট ড্রাইভার গুলা বের করতেছি। কস্ট ড্রাইভার বের করার সময় কোন কস্ট পুলটা কোন ড্রাইভার দিয়ে ইনফ্লুয়েন্স হবে সেগুলাই হচ্ছে এখানে। কস্ট অফ সেটআপ, কস্ট অফ রানিং, cost of order, cost of purchasing, cost of quality control might be related to the number of inspections carried out or to the incidence of rejected items. তাই না? তাহলে এটুকু তো বোঝা গেছে কস্ট ড্রাইভার, কস্ট পুল, কস্ট ড্রাইভার। কারো কোনো প্রশ্ন আছে? কস্ট ড্রাইভার, কস্ট পুল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? প্লিজ বলেন, আমাকে তো আগিয়ে যাবো একটু পরেই। বলেন প্লিজ। স্যার কস্ট ড্রাইভারটা ক্লিয়ার স্যার, কস্ট পুলটা যদি আরেকটু স্যার বলতেন স্যার, কস্ট পুলটা। এনিওয়ান লাইক টু আনসার?
কেউ অ্যান্সার করবেন? দেখেন এখানে কি লেখা আছে, এ কস্ট পুল ইজ অ্যান অ্যাক্টিভিটি। কস্ট পুলটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি, এক কথা শেষ, এক শব্দের মধ্যে উত্তর হয়ে গেল, এর দুটোর মধ্যে পড়লে হবে। এ কস্ট পুল ইজ অ্যান অ্যাক্টিভিটি দ্যাট কনজিউমস রিসোর্সেস। রিসোর্সেস মানে আমার ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, আদার রিসোর্সেস যা আছে, যেটাকে যে অ্যাক্টিভিটিটা দ্বারা হয় ওটা হচ্ছে কস্ট পুল। অ্যান্ড ফর উইচ ওভারহেড কস্ট আর আইডেন্টিফাই, এবং যেটার জন্য আমার ওভারহেড কস্টটাও খরচ হয় এবং অ্যালোকেট করা যায়। ফর ইচ কস্ট পুল there should be a cost driver। তখন কস্ট ড্রাইভার হচ্ছে, কস্ট ড্রাইভার ইজ এ ইউনিট অফ অ্যাক্টিভিটি, এটা ইউনিট, মানে এই অ্যাক্টিভিটি কস্ট পুলটা অ্যাক্টিভিটির একটা ইউনিট হচ্ছে কি কস্ট ড্রাইভার। কেমন স্যার একটা ইউনিট? হ্যাঁ বলেন। কস্ট পুল বলতে কি ডিরেক্ট লেবারটাকে বোঝাচ্ছে, আর ডিরেক্ট লেবারের আন্ডারে যে হেড গুলা থাকে, ছোট ছোট ওয়েজেস হতে পারে, বোনাস হতে পারে, ওগুলা কস্ট ড্রাইভার এরকম? নো নো, এক্সাম্পল দিয়ে একটু বললে ভালো হতো। হ্যাঁ বলবো, এক্সাম্পল তো একটু পরে আমরা যখন করবো তখন আরো ক্লিয়ার হবে। কস্ট ড্রাইভার, কস্ট পুলটা হচ্ছে অ্যাক্টিভিটি, একটা অ্যাক্টিভিটি যে অ্যাক্টিভিটির কারণে আমার ওভারহেডটা খরচ হয়, সেই অ্যাক্টিভিটি হচ্ছে ওভারহেড। এটা একটু সিম্পল, একটু মধ্যে মনে রাখেন। কস্ট পুল হচ্ছে আমার ওভারহেডের একটা এক ধরনের অ্যাক্টিভিটি, এটা হচ্ছে কস্ট পুল। হ্যাঁ, আর কস্ট ড্রাইভার হচ্ছে ওই অ্যাক্টিভিটিকে, ওই অ্যাক্টিভিটির যেই কারণে প্রভাবিত হয় সেটা হচ্ছে কস্ট ড্রাইভার। একটু পরে আমরা একটা এক্সাম্পলে যাব, তখন আপনার বুঝবেন জিনিসটা। এরপরে আমরা আসি, তাহলে কস্ট ড্রাইভার আইডেন্টিফাইং করলাম। এবার দেখেন, ক্যালকুলেটিং দ্য ফুল প্রোডাকশন কস্ট পার ইউনিট ইউজিং এবিসি। এবিসি মেথডে আমরা ফুল প্রোডাকশন ইউনিটটা কিভাবে ক্যালকুলেশন করি সেটা আমরা করার পরে একটা এক্সাম্পলে যাব একটু পরে। There are 5 basic steps of to calculating an activity based costing. Step 1, group production overheads into activities according to how they are driven। এই যে আমরা একটু আগে আলোচনা করলাম যে আমার ওভারহেড কস্টকে আমরা কি করব, গ্রুপ 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 করে করে ভাগ করে বলবো অ্যাক্টিভিটি অনুযায়ী। হ্যাঁ, গ্রুপ প্রোডাকশন ওভারহেডস ইনটু অ্যাক্টিভিটিস অ্যাকর্ডিং টু হাউ দে আর ড্রিভেন। কি বলছে, আ কস্ট পুল is the grouping of costs relating to a particular activity which consumes resources and for which overhead costs are identified and allocated. For each cost pool there should be a cost driver. স্টেপ 2 তে কি করব, তখন এটা হচ্ছে আমাদের প্রথমে আমরা ওভারহেডটাকে গ্রুপ গ্রুপ করে ভাগ করে ফেললাম। স্টেপ 2 তে গিয়ে আইডেন্টিফাই কস্ট ড্রাইভারস ফর ইচ অ্যাক্টিভিটি। আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য কস্ট ড্রাইভারকে তখন আমি আইডেন্টিফাই করব, যে কোন গ্রুপের কোন গ্রুপটা কোন কি দ্বারা কোন কিসের দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে, কেন খরচ বাড়তেছে বা কমতেছে, কোন কোন টপিকটা দিয়ে হচ্ছে। দ্যাট ইজ what causes this activity cost to be incurred. A cost driver is a factor that influences or drives the level of cost. এটা কিন্তু বুঝছেন? আলোচনার মধ্যে কোনো প্রশ্ন আসছে এখানে? মনে হয় নাই। স্টেপ 3 তে ক্যালকুলেট আ কস্ট ড্রাইভার রেট ফর ইচ অ্যাক্টিভিটি। তখন কিভাবে রেট বের করতে হবে। এখন আমি কস্ট পুল পাইলাম, কস্ট ড্রাইভার পেলাম, এবার রেট মানে কি পার ইউনিটে নিয়ে আসবো। ক্যালকুলেট এ কস্ট ড্রাইভার রেট ফর ইচ অ্যাক্টিভিটি। কিভাবে করবো, দ্য কস্ট ড্রাইভার রেট ইজ ক্যালকুলেটেড ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য অ্যাবজর্পশন কস্টিং ওভারহেড absorption rate. However, a separate cost driver rate will be calculated for each activity by taking the activity cost and dividing by the cost driver information. আমরা অ্যাবজর্পশন কস্টিং যেভাবে করতে সেভাবে করব, জাস্ট গ্রুপ গ্রুপ করে ভাগ ভাগ করে করে ইন্ডিভিজুয়াল করে আরো একটু স্প্লিট করে করে ভাগটা করে তারপর একসঙ্গে যোগ করব। তবে স্টেপ 4 এ কি করব, অ্যাবজর্ব দ্য অ্যাক্টিভিটি কস্ট ইনটু প্রোডাক্ট। অ্যাক্টিভিটি কস্টটাকে তখন ইনটু আমরা প্রোডাক্টের মধ্যে অ্যাবজর্ব করব। The activity cost should be absorbed by applying the cost driver rate into the individual products. তখন ওই the activity cost should be absorbed by applying the cost driver rate into the individual product. তখন ওই যে cost driver অনুযায়ী যে রেটটা যে বের করবো আমরা এখানে স্টেপ 3 তে, এই রেট অনুযায়ী আমরা তখন ওই অ্যাক্টিভিটি অনুযায়ী এই ওভারহেডটাকে তখন অ্যাবজর্ব করার জন্য আমরা অ্যাপ্লাই করব। স্টেপ 5 এ গিয়ে ক্যালকুলেট দ্য ফুল প্রোডাকশন কস্ট। তখন আমরা ফুল প্রোডাকশন কস্ট বের হবে and profit for the loss. Full production cost মানে তখন ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ডাইরেক্ট লেবার প্লাস ওভারহেডটাকে শুধুমাত্র ভাগ স্প্লিট করে 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 ভাগ করে দিতে হচ্ছে, আর কিছু না। তাহলে আবার দেখেন, ক্যালকুলেটিং দ্য ফুল প্রোডাকশন কস্ট পার ইউনিট
ইউজিং এবিসি অনুযায়ী অ্যাবজর্পশন অ্যাক্টিভিটি বেস কস্টিং অনুযায়ী আমি প্রোডাকশন কস্ট পার ইউনিট কিভাবে বের করবো, 5টা স্টেপ বের করবো। একটা থেকে আমি প্রথমে ওভারহেডটাকে গ্রুপ করে ফেলবো, গ্রুপ প্রোডাকশন ওভারহেড ইনটু অ্যাক্টিভিটিস। নাম্বার 2 স্টেপ হচ্ছে গিয়া আইডেন্টিফাই কস্ট ড্রাইভার্স ফর ইচ অ্যাক্টিভিটি। নাম্বার 3 স্টেপ হচ্ছে গিয়া ক্যালকুলেট কস্ট ড্রাইভার রেট ফর ইচ অ্যাক্টিভিটি। নাম্বার 4 হচ্ছে গিয়া absorb the activity costs into the product. And number 5 হচ্ছে গিয়া calculate the full production cost or profit, ওই প্রফিট এন্ড লস যেভাবে আমরা বের করব শিখতাম। তাহলে অ্যাক্টিভিটি হচ্ছে কস্টফুল। একটু আগে কেউ একজন প্রশ্ন করেছিলেন যে কস্টফুল কি জিনিস আবার বলেন, তাহলে অ্যাক্টিভিটি হচ্ছে কস্টফুল, নাথিং এলস। সো লেটস গো টু এন এক্সাম্পল, একদম ক্লিয়ার হয়ে যাবে এখানে কি বলতেছে। A manufacturing business makes a product in 2 models, model 1 and model 2. Details of the product are as follows. Annual sales, it's a model 1 M1 M2 দিছে, annual sales তারপরে কোনটা কত ইউনিট বলে দিছে, নাম্বার অফ সেলস অর্ডার, দেখেন নাম্বার অফ সেলস অর্ডারস ওর 60টা ওর 250টা, সেলস প্রাইস পার ইউনিট ওর 54 টাকা ওর 77 টাকা। এবার ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট পার ইউনিট, ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট, ডাইরেক্ট লেবার রেট পার আওয়ার, স্পেশাল পার্টস পার ইউনিট। স্পেশাল দেখেন এখানে নতুন শব্দ আসতেছে কতগুলা, স্পেশাল পার্টস পার ইউনিট, প্রোডাকশন ব্যাচ সাইজ, হ্যাঁ 2000 ইউনিট 100 ইউনিট, সেটআপ পার ব্যাচ, একটা 3টা, প্রোডাকশন ব্যাচ সাইজ আবার আসছে একটা। এখন আবার বলছে এখানে বলতেছে কি সেটআপ কস্ট, কস্ট ড্রাইভার, সেটআপ কস্টটা আমার এত টাকা, কস্ট ড্রাইভার হচ্ছে এটার মানে এইগুলো সব কিন্তু ওভারহেড। দেখেন সেটআপ কস্ট, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট, স্পেশাল পার্টস হ্যান্ডলিং কস্ট, ইনভয়েসিং, আদার ওভারহেডস, টোটাল ওভারহেডস, এই 3,28,600 টোটাল ওভারহেড এখানে ভাগ করে দিছে। এবং পাশে দিচ্ছে যে কস্ট ড্রাইভার, নাম্বার অফ সেটআপস, নাম্বার অফ ব্যাচেস, নাম্বার অফ স্পেশাল পার্টস, নাম্বার অফ সেলস অর্ডার, ডাইরেক্ট লেবার, কোনটা কোন কস্টটা কোন কস্ট ড্রাইভার দ্বারা ভাগ হচ্ছে ইনফ্লুয়েন্স হচ্ছে সেটা লিখে দিচ্ছে এখানে। তাহলে এটা হচ্ছে আমার একটা আনইনফরমেশন। A customer has indicated an interest in placing a large order for either model 1 or model 2, M1 or M2, and the sales manager wish to try to sell the higher priced model 2. Higher price কোনটা? এটা 273 টাকা, সেলস ম্যানেজার বলছে না 73 টাকা যেটা M2 আছে M2 টা বেচবো, কারণ কাস্টমার বলছে যে কোনো একটা নিবে, তো সেলস ম্যানেজার বলছে M2 টা বেচবো কারণ ওটাতে হায়ার প্রাইস আছে। এখন দেখেন প্রশ্নটা আমরা একটু দেখি যে এখানে আমার আগে যে আমরা অ্যাবজর্পশন কস্টিং করছি এটাও তো একটা অ্যাবজর্পশন কস্টিং এর একটা একটু মডার্নাইজ করে এটাকে করছে, যেহেতু অ্যাক্টিভিটি বেসড ভাগ করতেছি। তাহলে ইনফরমেশন কি আছে? আচ্ছা কেউ ওদিকে কথা বলতেছেন, একটু অফ করেন আপনার ইয়েটা সাউন্ডটা। তো তাহলে অ্যানুয়াল এখানে দেখেন আমাদের স্পেশাল কি আছে। আমরা সেলসটা আমরা আগেও দেখছি অ্যাবজর্পশন কস্টিং এর সময়, আমরা অ্যাবজর্পশন কস্টিং যখন করতাম তখন কি দেখতাম এখন কি দেখতেছি। অ্যাবজর্পশন কস্টিং এর সময় আমরা অ্যানুয়াল সেলসটা পাইছি আগে, নাম্বার অফ সেলস অর্ডারটা পাইনি, এটা হয়তো পাইছিও কিন্তু এবারে দেখলাম। সেলস প্রাইস পার ইউনিট আগের মতোই আছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট এটাও আগের মতো, ডাইরেক্ট লেবার আওয়ার্স পার ইউনিট এটাও আগের মতো, ডাইরেক্ট লেবার রেট পার আওয়ার এটাও আগের মতো। কিন্তু স্পেশাল পার্টস পার ইউনিট এটা আমরা নতুন পাচ্ছি, প্রোডাকশন ব্যাচ সাইজ এটাকে পাচ্ছি, সেটআপস পার ব্যাচ এটা পাচ্ছি, প্রোডাকশন ব্যাচ সাইজ এটা পাচ্ছি। তাহলে এগুলো নতুন পাচ্ছি। সরি কেউ কিছু বলছেন আমাকে, না বাইরে কথা বলছেন? বাইরে বলে থাকলে স্পিকারটা অফ করো। জি প্রোডাকশন ব্যাচ সাইজ দুইটা হইলো তো স্যার? হ্যাঁ এখানে একটা ইউনিটে 2000 ইউনিট, হ্যাঁ এখানে দুইটা, একটা হচ্ছে প্রোডাকশন। আচ্ছা লেটস সি আমাদের কোনটা কাজে আসে দেখি, অনেক সময় ইনফরমেশন থাকতে পারে। লেটস সি, একটা হচ্ছে লর্ড মানে বেস সাইজ, একটা হচ্ছে প্রোডাকশন করবে ইউনিট, আর একটা হচ্ছে লর্ড মানে এক একটা লর্ডে 2000 ইউনিট করে প্রোডাকশন হতে পারে। লেটস সি কোনটা হয়তো বা দুই একটা ইনফরমেশন কাজে নাও আসতে পারে, আবার আসতেও পারে। লেটস সি। হ্যাঁ তারপরে সেটআপ কস্ট বলতেছে যে এখানে এটা আমাদের এখন দেখতেছি যে আমরা এই যে ভাগ করে দিয়েছে কস্ট ড্রাইভার যখন লিখছে তাহলে বুঝবো যে আমরা এখানে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমটা আমাদের বলে দিয়েছে
ভাগ করতে পারবো। তাহলে সেটআপ কস্ট আমার সেই ওভারহেডটা যে টোটাল 3,28,600 টাকা আছে এখানে ভাগ করে দিচ্ছে, কোনটা দিয়ে ইনফ্লুয়েন্স সেটা ভাগ করেছে, এইভাবে ভাগ করে আমরা এখন যেটা করব, আমরা আগের মতোই অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে করব, ডাইরেক্ট মেটেরিয়ালের সঙ্গে ডাইরেক্ট লেবার যোগ করব, ডাইরেক্ট লেবার যোগ করার পরে আমরা এই ওভারহেডটাকে যোগ করব, পার ইউনিটে নিয়ে আসবো, এনে আমাদের কাজ শেষ। তখন আমাদের এটা আসবে যে আমাদের কস্টিংটা তখন অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম বের করতে পারবো। তখন আমরা কি করব, আমাদের কোনটাতে প্রফিট বেশি তখন দেখতে পারবো। অ্যাবজর্পশন কস্টিং মানে আমাদের এবিসি অনুযায়ী কোনটাতে আমার লাভ বেশি তখন সেটা বের করতে পারবো। এখন তো সেলস ম্যানেজার বলছে 73 টাকা বেশি সেলস প্রাইস, এটাই বেশি, কিন্তু যখন আমরা হিসাব করবো তখন আমরা বুঝবো যে আসলে এটাকে বেচা সঠিক হবে না এটা বেচা সঠিক হবে। তো লেটস গো ফর দ্যাট। আমাদের তাহলে কিছু ওয়ার্কিং করে ফেলি। আমাদের কি বলছে, আমরা এখন প্রথমে হচ্ছে আমাদের কাজটা হচ্ছে এইগুলাকে পার ইউনিট বেশি নিয়ে আসা, কারণ আমাদের এখানে ডাইরেক্ট লেবার পার ইউনিট, এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট আছে। আমাদের কি কি লাগতেছে এখন আমাদের কাজ করার জন্য, কস্টিং এর জন্য কি কি লাগতেছে? আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট লাগবে, ডাইরেক্ট লেবার লাগবে, তাই না? তারপরে ওভারহেড লাগবে। তো এগুলো তো আছে আমার শুধুমাত্র এখন আগে ভাগ করতে হচ্ছে যে আমার সেটআপ কস্টটাকে ওভারহেড গুলো কিভাবে ভাগ করব। তাহলে আমরা প্রথমে ওভারহেড গুলো স্যার এখানে যে ড্রাইভ অনুযায়ী দিয়ে দিয়েছে, এই ড্রাইভ অনুযায়ী স্যার, ড্রাইভ অনুযায়ী। তো প্রথমে দেখি কি আছে ইনফরমেশন এখানে। আমাদের দেখেন এখানে সেটআপ, এখানে আমরা প্রথমে কি আছে, আমাদের সেটআপ কস্ট। আমাদের এখানে নাম্বার অফ প্রোডাকশন ব্যাচ সাইজ 2000 ইউনিট। তাহলে আমাদের প্রোডাকশন হচ্ছে 8000 ইউনিট, এক ব্যাচে 2000 ইউনিট করে করি আমরা। তাহলে আমাদের মডেল 1-এ কটা ব্যাচ লাগতেছে? একটা ব্যাচ স্যার, নাও চারটা। গুড। কিভাবে পেলাম চারটা বলেন? 2000 ভাগ। আপনারা একটা খাতার মধ্যে এটা একটু পয়েন্ট আউট করেন, একটু পয়েন্ট লেখেন এগুলা। হ্যাঁ, আমরা প্রোডাকশন ব্যাচ সাইজ, নাম্বার অফ ব্যাচ সাইজ কটা, M1 M2 আর টোটাল 3টা কলাম করেন, M1 M2 টোটাল। তারপর নাম্বার অফ ব্যাচেস লেখেন। ওখানে আমরা নাম্বার অফ ব্যাচেসটা পেয়ে গেলাম কত, 8000 ভাগ 2000, মানে তাহলে 4টা লেখেন। M1 এ যে 4 লেখেন। তা M2 তে কয়টা প্রোডাকশন ব্যাচ সাইজ? 80। তাহলে টোটাল ব্যাচ সাইজ পাশে থার্ড কলামে লেখা দেন। টোটাল ব্যাচ কত হইলো আমার? 84। 80 যোগ 4। কেন বের করতেছি এটা? কারণ আমার নাম্বার অফ ব্যাচ সাইজ এখানে বিষয় আছে একটা, সেটআপ কস্ট নির্ণয় করার জন্য। হ্যাঁ, না নাম্বার অফ সেটআপ কত এখন? নাম্বার অফ সেটআপ কত? এটা হচ্ছে যে এই নাম্বার অফ সেটআপ হচ্ছে 4, দুইটা মিলে 4। এটা আমরা 97,600 কে 4 দ্বারা ভাগ করে একটা দিব এমন, আর 3টা দিব টুতে। না আমার তো এখানে নাম্বার অফ সেটআপ কস্টটা বের করবো। আচ্ছা, ব্যাচটা বের করছি, 84টা পেয়ে গেলাম। আচ্ছা, নাম্বার অফ সেটআপটা বের করার দরকার ছিল। নাম্বার অফ সেটআপটা বের করার আগে নাম্বার অফ সেটআপটা কত হইতে পারে? কয়টা সেটআপ লাগে আমাদের সেটআপ কয়টা? সেটআপ পার ব্যাচ হচ্ছে কি একটা সেটআপ, তাই না? চারটা ব্যাচে আমার কয়টা সেটআপ? তাহলে 4টে স্যার, 4টা ব্যাচে 4টা সেটআপ। আর এখানে আমরা ব্যাচ বের করছি কয়টা? আর 80টা ব্যাচ বের করছিলাম, কারণ প্রত্যেক ব্যাচে সাইজ হচ্ছে 100 ইউনিট। প্রত্যেক ব্যাচের সাইজ হচ্ছে 100 ইউনিট। তাহলে আমার 8000 ইউনিট করতে কয়টা ব্যাচ লাগতেছে? 80টা ব্যাচ লাগতেছে। এখানে 2টো শূন্য বাদ দিলাম, 80টা ব্যাচ লাগতেছে। তো 80টা ব্যাচে প্রত্যেক এক ব্যাচে সেটআপ পার ব্যাচ 3টা, তাহলে 3 × 8 = 24, 240টা সেটআপ লাগে, 240 সেটআপ লাগে। তাহলে আমার মোট সেটআপ কটা হইলো? এই ক্ষেত্রে 4টা, এই ক্ষেত্রে 240টা, মোট সেটআপ কটা হইলো? 244। মোটটা দিয়ে ভাগ করে এটা দিয়ে গুণ করতে হবে, এই জন্য মোটটা লাগতেছে আমাদের এখন। এবার আমাদের কি আছে? স্পেশাল পার্টস হ্যান্ডেলিং। দেখেন, নাম্বার অফ স্পেশাল পার্টস লাগবে আমার, এটা বের করতে হবে। এখন আমার স্পেশাল পার্টস কি আছে এখানে? ইনফরমেশন কি আছে? স্পেশাল পার্টস হচ্ছে 2টা করে লাগে, তাই না? 2টা করে লাগে, পার ইউনিটে 2টা করে লাগে। তাহলে আমার 8000 ইউনিটে কটা লাগে? 16,000 ইউনিট লাগে, রাইট? আর এখানে লাগে 8টা করে নাম্বার অফ পার্টস স্পেশাল। তাহলে আমার 8000 ইউনিট লাগে, কটা লাগে? 64,000 লাগে না? তাহলে টোটাল আমাদের কত হচ্ছে?
স্পেশাল পার্টস টোটাল কত লাগতেছে আমার 16,000 যোগ 64,000 কত হয় 80,000 হয়। এটা কেন বের করলাম? কারণ এখানে স্পেশাল পার্টস হ্যান্ডলিং কস্ট 50,000 টাকাকে আমরা ভাগ করতে হবে, ওই জন্য বের করতেছি। আপনারা এটা কি বুঝতে পারতেছেন বিষয়গুলোকে? ফলো করতে পারতেছেন? এবার আসেন যে আমার লাগতেছে কি ডাইরেক্ট লেবার আওয়ার্স এর বেসিসে আমার ওভারহেড আদার ওভারহেড লাগা নাম্বার অফ সেলস অর্ডার লাগতেছে আমার ইনভয়েসিং টাকা ভাগ করার জন্য। নাম্বার অফ সেলস অর্ডার তো আমাকে এখানে বের করতে হবে না, কারণ নাম্বার অফ সেলস অর্ডার এখানে বলে দিচ্ছে M1 এ 60টা, M2 তে 250টা, তাহলে 31টা নাম্বার অফ সেলস অর্ডার বলে দিচ্ছে, তাহলে লাগতেছে না। এটাও যোগ করেন 60 যোগ 250, তাহলে নাম্বার অফ সেলস মোট কয়টা 310 নোট রাখেন। তারপরে হচ্ছে এবার আদার ওভারহেডস কিছু বেসিসে ডাইরেক্ট লেবার আওয়ার্স বেসিসে ডাইরেক্ট লেবারে কত লাগে আমার কত লাগে এই যে ডাইরেক্ট লেবার আওয়ার 2 আওয়ার্স 2.5 আওয়ার্স, তাহলে 2 ঘন্টাতে আমার 8 2 16,000, ঠিক আছে না? আর এখানে কত 8 আড়াই কত 20,000 মনে হবে না? 20,000 হবে 20,000 8 আড়াই 20,000 4 আড়াই 10 8 আড়াই 20,000, তাহলে কি হইলো টোটাল কত হইলো আওয়ার কত 36,000। তাহলে আমরা এই যে কস্ট ড্রাইভার গুলোকে এখন হিসাব করে ফেললাম। এবার আমরা ভাগ করে দিব মডেল অনুযায়ী। এবার আমরা অন্য কস্টিং এ চলে যাই। এবার অ্যাক্টিভিটি অনুযায়ী এটা ভাগ করে দেন। অ্যাক্টিভিটি সেটআপ কস্টটাকে ভাগ করেন আগে M1 M2 এর মধ্যে। সেটআপ কস্ট কত হবে 97,600 টাকা। তাহলে সেটআপ কস্ট তাহলে আমার পার ইউনিটে কত টাকা আসতেছে বলেন? 97,600 কত ভাগ করব? নাম্বার অফ সেটআপ 244 না বের করছিলাম, মার্ক করেন 400 করে আসতেছে 400 করে আসতেছে। তাহলে আমার নাম্বার অফ সেটআপ মানে কয়টা? M1 এর 4টা 4 দিয়ে গুণ করেন স্যার 1600। M2 তে কয়টা? 240 240 না 40 ইনটু 400 কত টাকা হয়? তাহলে 96,000। গুড, তাহলে আমি সেটআপ কস্টটা ভাগ করে দিতে পারলাম M1 M2 তে। এবার আসেন ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট ভাগ করে দেন একই রকম। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্টের আমার নাম্বার অফ ব্যাচেস এর উপর নির্ভর করবে। তার নাম্বার অফ ব্যাচেস কয়টা বের করছিলাম? টোটাল কত বের করছিলাম? টোটাল কত ছিল? 80,000 না 84টা 84টা টোটাল নাম্বার অফ ব্যাচেস ছিল। 84টা এক্স্যাক্টলি 84টা। তাহলে আমার 42,000 কে এবার ভাগ করেন 84 দিয়ে, কত হয়? নাকি 84 দিয়ে নাকি কত হয়? 500 ইনটু কত? 4 কেন? M1 এর জন্য M1 এর জন্য 4টা স্পেশাল পার্টস লাগতেছে, তাই তো নাকি? না স্যার নাম্বার অফ ব্যাচেস হ্যাঁ 4টা লাগতেছে, তাহলে 4 দিয়ে গুণ করলেন। আর আমার ওইদিকে লাগতেছে কয়টা? 80টা 40,000। তাহলে হয়ে গেল 42,000 টাকা ভাগ হয়ে গেল। এবার স্পেশাল পার্টস হ্যান্ডলিং কস্ট 50,000 টাকা ভাগ করে দেন। তাহলে স্পেশাল পার্টসটা আমার নির্ভর করছিল স্পেশাল নাম্বার অফ স্পেশাল পার্টস এর উপর। নাম্বার অফ স্পেশাল পার্টস আমরা মোট কয়টা বের করছিলাম? 16,000 যোগ 80,000, তাহলে 50,000 ভাগ 80,000 কত হয়? এবং ওটাকে 16,000 দিয়ে গুণ করে M1 M2 তে ভাগ করে দেন। 50,000 আগে আমরা 80,000 দিয়ে ভাগ করি, তাহলে পার ইউনিটে কত লাগছে? না 0.625 হচ্ছে কস্ট পার পার্ট। তারপরে আমরা M1 এ কত লাগতেছে এখানে? পার্ট কয়টা? M1 এ হচ্ছে 16,000 গুণ করেন তো 16,000 দিয়ে, তাহলে 10,000 আসতেছে। আর ওটাতে কত ছিল? ওটাতে ছিল 64,000। গুণ করেন 40,000 কত? 40,000। তাহলে গেল 3টা। এবার ইনভয়েসিংটা করি। 31,000 টাকা আমার টোটাল ইনভয়েস হচ্ছে আমার 60 প্লাস 250 310টা। তাহলে ভাগ করেন 310 দিয়ে ভাগ করেন 31,000, তারপর 60 দ্বিগুণ করেন 250 দ্বিগুণ করেন, তাহলে তো হয়ে যায়।
কোনটায় কত? পার ইউনিট 100 তো হুম M1 এ 6000 হুম আর M2 তে হবে 31,000 ভাগ 310, তাহলে 100। 100কে 60 দিয়ে গুণ করলাম 6,000, 100কে 250 দিয়ে গুণ করলাম 25,000। 25,000। হ্যাঁ 6,000 25,000 31 টাকা মিলে গেল। এবার ওভারহেড 108, ডাইরেক্ট লেবার আবার বেসিসে আমরা ভাগ করব। তো ডাইরেক্ট লেবার কস্ট পার আওয়ার কত কত বের করছিলাম, কত বের করেন? 3 টাকা। ডাইরেক্ট লেবার আবার 3 টাকা কেমনে বলছেন বলেন তো? 1,08,000 কে 36,000 দিয়ে ভাগ। 1,08,000 কে 36,000 ভাগ করছেন, 3 টাকা পার আওয়ারে পেয়ে গেলাম। এবার আমি ডাইরেক্ট লেবার কত লাগতেছে আমার? 48,000 আর 60,000। হ্যাঁ 2,000 ইউনিটের জন্য আমার 2 ঘন্টা করে লাগতেছে, তাহলে 4,000। হ্যাঁ বলেন। স্যার ডিরেক্ট লেবার আওয়ার তো M1 এর জন্য ছিল 16,000, তাহলে 16,000 গুণ 3 হবে 16,000 রাইট, 16,000 ইন্টু 3 তাহলে 48,000। আর M2 এর জন্য কত লাগবে? 20,000 বের করছিলাম না? 60,000 হবে। 60,000 হবে। তাহলে তো আর কোনো কষ্ট বাকি নাই আমাদের মোটামুটি। এবার দেখেন এইটা আমরা 3,08,000 টাকা কিভাবে আমি ডিস্ট্রিবিউশন করে দিলাম। একটু পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে আমাদের অ্যাবজর্পশন কস্টিং বোঝা এবিসি কস্টিং বোঝা হয়ে গেছে মোটামুটি। এটাই হচ্ছে বেসিক জিনিস। হ্যাঁ এবার আমাদের বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকম সমস্যা দিয়ে দিবে, ওগুলো বুঝে 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 সলভ করে দেওয়াটাই হচ্ছে মেন। বাট বেসিক জিনিসটা আমরা কিন্তু হয়ে গেছে আমাদের। তাহলে আমরা ভাগ করে দিলাম। তাহলে এবার টোটাল কত হইলো? এম মানে কত, M2 তে কত? আচ্ছা M1 এ 67,600। গুড। M2 তে? M2 তে 2,60,400। 2,60,400। 2,00,000 আবার দেখেন তো একটু। 2,61,000। হ্যাঁ হ্যাঁ 2,61,000 হওয়া উচিত, কারণ 2,61,000 যোগ 67,600 হইলে তো 3,08,600 টাকা হচ্ছে। 2 লাখ। জি স্যার 2,61,000। ঠিক আছে, তাহলে এবার আমরা ওভারহেড যে ডিস্ট্রিবিউশনটা করে ফেলতে পারলাম, মেইন কাজ শেষ। এবার আমার সিম্পল কাজ আমরা আগে যেভাবে করতাম সেভাবে করবো। হ্যাঁ এবার আমরা প্লাস মাইনাস করে সেলস থেকে বাদ দিয়ে কস্টিং টস্টিং করে এবার আমরা হিসাব করে দেখি আমাদের যে একটা করি। যেমন সেলস আমার এখানে কত, আমার 8,000 ইউনিট সেলসের জন্য আমার 54 টাকা করে বিক্রি করলে কত, ক্যালকুলেটর মারেন। 8,000 ইন্টু 54 কত হয়? 4,32,000 টাকা। ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত লাগতেছে আমার? ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত লাগতেছে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল 11 টাকা করে, 8,000 ইউনিটে 8,000 টাকা যোগ লেবার লাগতেছে 2 ঘন্টা করে। হ্যাঁ কত টাকা লাগতেছে লেবারে? কত হিসাব করেন? 1 লাখ। লেবার আওয়ারের 8 টাকা, 2 ঘন্টা লাগে 8 16 টাকা। 16 ইন্টু 1,08,000 টাকা। ওভারহেড কত লাগতেছে? ওভারহেড কত বের করছি? 67,600 টাকা না? ওভারহেড 67,600। হ্যাঁ তাহলে আমার টোটাল হইলে কত? 88,000 যোগ 8,08,000 যোগ 67,600 কত হয়? 7,15,600। হ্যাঁ 7,15,600। 7 লাখ করতে পারেন আপনি? 2,83,000। সেলস কে 4,20,000। সেলস যে আপনি যোগ করবেন নাকি? সেলস থেকে তো সরি স্যার। মানে এটা। হ্যাঁ আপনি শুধু কষ্ট যোগ করেন। টোটাল কস্ট কত হলো? 2,83,600। 2,83,600। তাহলে সেলস ছিল 4,32,000, বিয়োগ করেন ওটা, কষ্ট বাদ দেন, প্রফিটটা বের হোক। 1,48,400। 1,48,400 টাকা আমরা প্রফিট লস পাইলাম। তাহলে কত ইউনিট পার ইউনিট কত লাভ হচ্ছে? 8,000 দিয়ে ভাগ করেন। 18 টাকা 55 পয়সা। রাখেন এটা। এবার M2 টা করেন। M2 টা আমার 73 টাকা করে, কত টাকা? 1000 ইনটু 73। 8,000 ইউনিট 73 টাকা করে বেচেন। 5,84,000 টাকা। হ্যাঁ তা আমার ডাইরেক্ট বেনিফিট লাগছে কত? এখানে ডাইরেক্ট বেনিফিট কত? 21 টাকা করে। 21 ইন্টু 8,000 কত হয়? 8 2 16, 8 8, 1,68,000 টাকা, তাই না?
ডাইরেক্ট লেবার কত? ডাইরেক্ট ম্যাটেরিয়াল 1,68,000 দেবো, ডাইরেক্ট লেবার করেন। ডাইরেক্ট লেবার কত? ডাইরেক্ট লেবার আমার কত এখানে? ডাইরেক্ট লেবার 1,60,000 কিভাবে করলেন? 2.5 into 8 হ্যাঁ into 8,000 1,60,000 এসে গেল। ওভারহেড বের করেন এবার। এবার তো বের করছি আমরা। ওভারহেড কত বের করছিলাম? 2,61,000 হ্যাঁ, তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার ডাইরেক্ট ওভার যোগ করলে কত টাকা হয়? কস্ট কত টাকা হয়? 5,89,000 টাকা। সেলস ছিল 5,84,000 টাকা। তাহলে তো লস হয়ে গেল না? লস হয়ে গেল। কত টাকা লস হচ্ছে? 5,000 লস। 5,000 লস। পার ইউনিট লস কত? 8,000 0.625 0.65 না 0.625 হবে যে 5,000 0.625 5,000 ভাগ 8,000 কত হয়? 0.625 হবে। জি স্যার। তাহলে এবার দেখেন আমাদের হিসাবে, তাহলে এখন অ্যাবজর্পশন কস্টিং করাতে সেলস ম্যানেজার ভাই কি ভাবছিলেন আর আমাদের রেজাল্টটা কি আসলো, তাই না? এখন আমরা কাস্টমার হ্যাজ ইন্ডিকেটেড, এই যে প্রশ্ন ছিল, কাস্টমার হ্যাজ ইন্ডিকেটেড অ্যান ইন্টারেস্ট in placing a large order for either model M1 or M2, যে কোনো একটা মডেল সে নিতে চাচ্ছিল, and sales manager wish to try to sell the higher price model, যেহেতু এত টাকা ছিল বেশি ইনকাম করবে চিন্তা করছিল, কিন্তু দেখা গেছে যে আসলে ওটা করলে সিদ্ধান্ত তার ভুল হইতো না? This is the thing why activity based costing has evolved. আমরা এই এক্সাম্পলটা বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে কিনা আমাকে প্লিজ বলেন, আমরা আরেকটু আলোচনা করতে চাই। আমার অ্যাক্টিভিটি বেস কস্টিং এর মূল জায়গায় আমরা কিন্তু কাজ করে ফেলছি আজকে। বলেন এনিওয়ান প্লিজ, কারো কোনো সমস্যা আছে নাকি বলেন? বাকি তো পাশে করবেনি। একটু পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়েছে কারো? না হলে নাও বলেন, হ্যাঁ বলে হ্যাঁ হবে, হ্যাঁ হলেও বলেন যে বুঝতে অসুবিধা হয়নি। ইয়া স্যার নো বলেন প্লিজ। বুঝছি স্যার। কেউ তো বলেন না আপনি ছাড়া। স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার ওই 5টি স্টেপ দিয়ে একটু লিংক করলে স্যার একটু হেল্প হতো স্যার। 5টা স্টেপ আবার যাই তাহলে, এই 5টা স্টেপ না বুঝতে পারছি অঙ্কটা, কিন্তু জাস্ট একটু লিংক করা 5টি স্টেপের সাথে। লিংক করে দিচ্ছি, এই আবার লিংক দেখেন। আমাদের ফার্স্ট স্টেপ ছিল গ্রুপ প্রোডাকশন ওভারহেডস ইনটু অ্যাক্টিভিটিস according to how they are driven. এই হচ্ছে গ্রুপ করলাম, সেটআপ কস্ট, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট, স্পেশাল পার্টস হ্যান্ডলিং কস্ট, ইনভয়েসিং, আদার ওভারহেডস। হ্যাঁ, গ্রুপ প্রোডাকশন ওভারহেডস। আমরা অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে এতদিন যা করছি এই অংশটা করি নাই, শুধুমাত্র এই অংশটা দিয়ে কাজ করছি। টোটালটা দিয়ে, টোটাল ওভারহেডটা ভাগ করছি বিভিন্ন হবে, কস্ট ড্রাইভার দিয়ে, অ্যাক্টিভিটি বেস দিয়ে, বেসিস দিয়ে, লেবার আওয়ার দিয়ে না। টোটাল ওভারটাকে আমরা বিভিন্ন বেসিসে ভাগ করে দিতাম, কিন্তু এরকম করে গ্রুপ করে ভাগ করিনি। তাহলে আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিং গ্রুপ করছিলাম। এটা হচ্ছে গ্রুপ প্রোডাকশন ওভারহেড ইনটু অ্যাক্টিভিটিস অ্যাকর্ডিং টু হাউ দে আর ড্রিভেন। মানে এই যে এইগুলোর দ্বারা প্রত্যেকটা সেটআপ কস্ট নাম্বার অফ সেটআপ দিয়ে ড্রিভেন হয়েছে, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্ট নাম্বার অফ ব্যাচেস দিয়ে ড্রিভেন হয়েছে, স্পেশাল পার্টস হ্যান্ডলিং কস্ট নাম্বার অফ স্পেশাল পার্টস ড্রিভেন হয়েছে। এই বিষয়টা ঠিক আছে। এটা গেল নাম্বার, কোথায় গেল? এটা হচ্ছে গ্রুপ 1। এবার আইডেন্টিফাই কস্ট ড্রাইভারস ফর ইচ অ্যাক্টিভিটি। ওই যে কস্ট ড্রাইভার যেটা বললাম পাশে লেখা ছিল, সেটআপের সঙ্গে সেটআপ কস্টের সঙ্গে ওই যে মানে ব্যাচ অফ সেটআপ কি ছিল না, ওই যে কস্ট ড্রাইভার গুলো আইডেন্টিফাই করলাম। এই যে এটা কস্ট ড্রাইভার, নাম্বার অফ সেটআপ, নাম্বার অফ ব্যাচেস, কোনটার সঙ্গে কোনটা রিলেট করে সেটা করলাম। নাম্বার 3, ক্যালকুলেট দ্য কস্ট ড্রাইভার পার রেট। আমরা পার রেটে আনছি, পার ইউনিট কস্টের রেট আনছি। এটাকে ড্রাইভার রেট মানে পার ইউনিট, রেট মানে কি পার ইউনিট, রেট করে ফেলছি, ভাগ করে রেট করে ফেলছি। এটাকে গ্রুপ প্রোডাকশন ওভারহেড কস্টটাকে ড্রাইভার দিয়ে ইউনিট ভাগ করা পার ইউনিট নিয়ে আসছি। এরপরে যখন নিয়ে আসছি এরপর আমরা অ্যাবজর্ব করছি অ্যাক্টিভিটি কস্টকে, মানে আমরা প্রোডাকশন কস্টের মধ্যে ঢুকে ফেলছি, অ্যাবজর্ব করে ফেলছি। নাম্বার 5, ক্যালকুলেট দা, তখন আমরা টোটাল প্রোডাকশন কস্ট বের করছি ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবারের সঙ্গে
ওই ওভারহেড কস্ট গুলোকে যে কস্ট ড্রাইভার অনুযায়ী ভাগ করে 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 আমরা যোগ করে যেটা করছি সেটাই আর কি। এই হচ্ছে বিষয়, বুঝা গেছে? রিলেট পাইছেন, রিলেশনটা পাইছেন? জি স্যার। সো এখন বলছে ইউজিং দ্য ইনফরমেশন অ্যাবভ, এই ইনফরমেশন গুলো নিয়ে identify which product the sales manager should try to sell on the basis of the information provided by your ABC analysis. এই কথাটা আপনারা বলেন, উত্তরটা আপনারা দেন। আমরা যে ইনফরমেশন বের করছি, ইউজিং দ্য ইনফরমেশন অ্যাবভ, এই এতে যা করছি, আইডেন্টিফাই which product the sales manager should try to sell on the basis of the information provided by your ABC analysis. ABC analysis দিয়ে আপনি যেটা বের করছেন সে অনুযায়ী কি করা উচিত আপনি ইউজিং দ্য ইনফরমেশন আইডেন্টিফাই করে দেন সেলস ম্যানেজারকে। সেলস ম্যানেজার তো M2 প্রোডাক্টটা সেল করতে চাইছিল, কিন্তু আমাদের এবিসি অনুযায়ী দেখা যাচ্ছে M1 এ প্রফিট বেশি আর M2 তে লস হচ্ছে। সিম্পল ইজ দ্যাট। এই কথাটাকে আপনি সুন্দর মতো সাজায়া আরো দুই একটা লাইন দিয়ে যখন একটা ডিসিশনের মধ্যে আপনারা যখন একটা কনসেন্স একটা আপনি কথা লিখে দিবেন, আপনি আপনার কাজটা হয়ে গেল অ্যাজ এ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। একটু পর্যন্ত বুঝেন নাই কেউ আছেন কিনা বলেন? আমি কি আগাবো? আগাবো? জি স্যার, আগান স্যার। হ্যাঁ, আর কেউ কিছু বলবেন নাকি? কেউ জন্য কথা বলছিলেন? ওকে, তাহলে এখন when is ABC relevant? এবিসিটা কখন রিলেভেন্ট? আমরা শুধু এবিসি শিখলাম, কিন্তু এবিসিটা কখন রিলেভেন্ট সেটাও তো আমাদের জানা উচিত। আমরা কোন সময় অ্যাপ্লাই করব? এবিসি is a more expensive system to operate and than traditional costing, so it should only be introduced when it is appropriate to do so. Activity-based costing could provide much more meaningful information about product costs and profits. When? খুব মিনিংফুল তখনই আমরা প্রোভাইড করব যখন when indirect costs are high relative to direct costs, when products or services are complex, when products or services are tailored to customer specifications, tailored করে কাস্টমাইজ করে যখন দিচ্ছি, and then some products or services are sold in large numbers but others are sold in small numbers. এই ধরনের সিচুয়েশন যদি হয়, in this situation ABC will often result in significantly different product or service overhead cost compared with traditional absorption costing. মানে কখন আমরা ABC কস্টিংটা নিব সেটি সম্বন্ধে একটা ধারণা এখানে পেলাম। এখন আসেন কম্পারিজন উইথ টু ট্রেডিশনাল কস্টিং। Comparison to traditional costing, any unit cost, আমরা এটা একটু আগে যাই, যেমন আমরা ট্রেডিশনাল কস্টিং মধ্যে অ্যাবজর্পশন কস্টিং, এবিসি কস্টিং এবং কি বলে অ্যাবজর্পশন কস্টিং এর মার্জিনাল কস্টিং পড়ছি। তো ওটার সঙ্গে একটা কম্পারিজন করতেছি। কম্পারিজনটা কি? এখান থেকে দেখেন, অ্যাক্টিভিটি বেসড কস্টিং অন দ্য আদার হ্যান্ড ক্যান প্রোভাইড the user with a more sophisticated breakdown of cost. This breakdown relates cost to the level of activities undertaken. The structure of reporting will vary from company to company. But Cooper, 92, has suggested that 4 levels of activity, which in terms a hierarchy of cost, will commonly be found in practice. 4টা লেভেল অফ অ্যাক্টিভিটি কথা সে বলছে। সেটা কি? একটা হচ্ছে ইউনিট লেভেল অ্যাক্টিভিটিস, 2 নম্বর হচ্ছে ব্যাচ লেভেল অ্যাক্টিভিটিস, প্রোডাক্ট লেভেল অ্যাক্টিভিটিস, ফ্যাসিলিটি লেভেল অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটি গুলোকে সে আবার 4 ভাগ করে একটা ডাইমেনশন দিছে। ইউনিট লেভেল অ্যাক্টিভিটিস হচ্ছে কি? These are activities where the consumption of resources is very strongly correlated with the number of units produced. For example, direct material and direct labor. Consumption of resources হচ্ছে কি direct material, direct labor কথা বলতেছে এখানে। These are activities, unit level activities. Unit level activity গুলো কি? A consumption of direct material, direct labor. A direct material এবং direct labor কে কাজে লাগানোর সময় আমার কিছু ওভারহেড খরচ হয়। These are activities which are where
the consumption of resources is very strongly correlated with the number of units produced. Cost, traditionally defined as direct cost, would fall into this category. For example, direct material, direct labor. Batch level activities, some activities, for example, machine setup, material handling, batch inspection, consume resources in proportion to the number of batches produced rather than in proportion of number of units produced. যেগুলো আমরা একটু আগে প্র্যাকটিসও করলাম একটু আগে, সেই কথাগুলো হচ্ছে ব্যাচ লেভেল অ্যাক্টিভিটিস। আবার এখন প্রোডাক্ট লেভেল অ্যাক্টিভিটিস। প্রোডাক্ট লেভেল হচ্ছে কনজাম্পশন অফ রিসোর্সেস বাই, ফর এক্সাম্পল, administration, product specification or purchasing may be related to the existence of particular products. If the activity is performed to sustain the existence of a particular product line, it is a product level activity. ওই আমার, ফর এক্সাম্পল, অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, প্রোডাক্ট স্পেসিফিকেশনের জন্য, পারচেজিং জন্য রিলেটেড যে সমস্ত কস্টগুলো আছে সেগুলোর জন্য যে কস্ট, প্রোডাক্ট লেভেল অ্যাক্টিভিটিস। ফ্যাসিলিটি লেভেল অ্যাক্টিভিটিস কিছু বলতেছে, ইভেন within an ABC system, it is accepted that there are some costs that relate simply to begin in business and that therefore cannot be related in any way to the production of any particular product line. যেমন grounds maintenance, plant security, property tax would be examples of this type of cost. এগুলো থেকে ফ্যাসিলিটির জন্য যে সমস্ত আমার ওভারহেড খরচ হয় সেগুলোকে আমি প্রোডাকশনের সঙ্গে কেন ঢুকবো? যেমন গ্রাউন্ড মেইনটেনেন্স কস্ট, প্ল্যান্টের সিকিউরিটি কস্ট, এগুলো তো প্রোডাকশনের কস্ট না, কিন্তু আমি ওভারহেড হিসেবে ওগুলোকে আমি ঢুকে দিচ্ছি, ফিক্সড হিসেবে ঢুকে দিচ্ছি। হ্যাঁ, প্রপার্টি ট্যাক্স, এটা তো আমার প্রোডাকশনের সঙ্গে জড়িত না, ওই জন্য এগুলোকে বলা হচ্ছে ফ্যাসিলিটি লেভেল অ্যাক্টিভিটিস। দেন আসেন, however, it can be strongly argued that ABC had an important attention directing role to play in both cost management and decision making. Role to play in both cost management and decision making. However, কি বলছে, আমার কস্ট ম্যানেজমেন্টের জন্য এবং ডিসিশন মেকিং জন্য এবিসিটা একটা ইম্পর্টেন্ট রোল হিসেবে ডাইরেকশন দিতে পারে। ABC is defined in the CIMA official terminology, এটা আমরা CMA official terminology বলি। An approach to the costing and monitoring of activities which involves tracing resource consumption and costing final outputs. Resources are assigned to activities and activities to cost objects based on consumption estimates. The latter utilize cost drivers to attach activity costs to outputs. এই আর কি। তো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি very shortly বলি। more accuracy, better cost understanding, fairer allocation of cost, better cost control, can be used in complex situation, can be applied beyond production, can be used in service industries. Are disadvantages not always relevant, still need arbitrary cost allocations. ওই এখনো arbitrary কথাটা এখনো ফেলতেছে। need to choose appropriate drivers and activities, এই যে একটা ঝামেলা আছে এখানে, need to choose appropriate drivers and activities, complex, expensive to operate, এগুলো ডিসঅ্যাডভান্টেজ ভেরি শর্টলি আর কি। এখানে ডিটেলস আছে, এগুলো আপনারা পড়বেন অবশ্যই, পরে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে একদম। ইমপ্লিকেশন অফ সুইচিং টু এবিসি, এবিসিতে আমরা যখন সুইচ করবো আমাদের কি প্রভাবটা কি, ইমপ্লিকেশনটা কি হবে? ইউজ অফ এবিসি হ্যাজ পটেনশিয়ালি সিগনিফিক্যান্ট কমার্শিয়াল ইমপ্লিকেশনস। কি কি কমার্শিয়াল ইমপ্লিকেশন আছে? কিন্তু সিগনিফিক্যান্ট কমার্শিয়াল ইমপ্লিকেশন আছে। কি কি ইমপ্লিকেশন আছে? প্রাইস ক্যান বি বেসড অন more realistic cost data. Pricing decisions will be improved because the price will be based on more accurate cost data. Sales strategy can be more soundly based, more realistic product cost as a result of the use of ABC. এই মোটামুটি এইটাই বিষয়, প্রাইসিং এন্ড সেলস স্ট্র্যাটেজি আরো সাউন্ড করা যাবে, এটাই বিষয়। ডিসিশন মেকিং ক্যান বি ইমপ্রুভ, যেহেতু আমরা আরো বেশি কস্ট অ্যানালিসিস করব, research, production, sales effort can be directly towards those products and services which ABC has identified as offering the highest sales margins. Performance management can be improved. আমাদের পারফরম্যান্স ম্যানেজমেন্ট কেন ইমপ্রুভ হতে পারে, এইগুলা মোটামুটি হচ্ছে গিয়া বিষয়। এখন আসেন, এই আমরা এবিসি কস্টিং সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া পেলাম। দেন আমরা একটু গো থ্রু করি এখানে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট কস্টিং। আচ্ছা, এবিসি সম্বন্ধে যে ধারণাগুলো পাইলাম, কারো কোনো প্রশ্ন থাকলে
থাকলে বলতে পারেন। আমরা এবিসি থেকে একটু অ্যাডভান্স এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টে যাচ্ছি, সেটাও এবিসির সঙ্গে রিলেটেড এবং টিকিউএম এর সঙ্গে রিলেটেড। আমরা আরেকটা আলোচনা অ্যাডভান্স লেভেলে যাচ্ছি। তো এবিসি সম্বন্ধে কেউ কোনো প্রশ্ন করবেন? ওই আপনারা আছেন নাকি নাই? জি স্যার। আছেন না? Anyone? Any question? Anyone? Any question? আমি তো কাউকে দেখতেই পাচ্ছি না, কিসের মধ্যে পড়লাম? কোয়েশ্চেন নাই মনে হয় স্যার, আপনি নেক্সট যেতে পারেন। ওকে, তাহলে আসেন আমরা এবিসি সম্বন্ধে মনে ধারণা পেলাম। আমরা এখন আসি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। একটা পার্ট হয়ে গেল আমাদের, এবারে আমরা একটা পার্টে যাচ্ছি, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো এনভায়রনমেন্ট সম্বন্ধে এটা অর্থের এখানে শব্দের মধ্যে অর্থ আছে, এনভায়রনমেন্ট সম্বন্ধে যে সমস্ত ম্যানেজমেন্ট করবো, ওগুলো যে অ্যাকাউন্টিং করবো, সেটাই তো বিষয় হবে, তাই না? অর্গানাইজেশনস are beginning to recognize that environmental awareness and management are not optional. আগে ছিল এটা অপশনাল ছিল, এনভায়রনমেন্ট নিয়ে আমরা কম চিন্তা করতাম, কিন্তু এখন ইম্পর্টেন্স বেড়ে গেছে। বাট আর ইম্পর্টেন্ট ফর লং টার্ম সার্ভাইভাল অ্যান্ড প্রফিটেবিলিটি। আগে আমরা বেশি ভাবতাম না এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে, কিন্তু এখন কিন্তু ভাবতে হচ্ছে। ইম্পর্টেন্সটা কি? The importance of environmental management. All organizations are faced with increasing legal and regulatory requirements relating to environmental management. Need to meet customers' needs and concerns relating to environment. Need to demonstrate effective environmental management to maintain a good public image. Need to manage the risk and potential impact on environmental disasters. Can make cost savings by improved use of resources such as water and fuel. Are recognizing the importance of sustainable development, which is the meeting of current needs without compromising the ability of future generations to meet their needs. এই সমস্ত কারণে কিন্তু এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের ইম্পর্টেন্সটা আমাদের এখন অনেক বেড়ে গেছে। বর্তমানে তো এনভায়রনমেন্ট নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এবং এগুলোতে একটা ভালো একটা ইম্প্যাক্ট কিন্তু বিজনেস লেভেলে আমরা এখন দেখতে পাচ্ছি। সো আপনারা তো ইউনাইটেড ফুটবল, ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল টিম সম্বন্ধে নিশ্চয়ই সবাই জানেন নাকি? বলেন ভাই, আছেন নাকি কেউ? জি স্যার, জি স্যার। ওরা মানে আনমিউট করতে ভুলে যাচ্ছি, এজন্য যে কথা বলতেছি শুনতে হচ্ছে না, কিন্তু রেসপন্স করতেছি স্যার। আমি কি আপনাদেরকে বোর করে দিচ্ছি কিনা আমি আসলে এটা বুঝতে পারছি না। আমি চাচ্ছি না কেউ বোর হয়ে যাক আর কি। না স্যার, বোর না স্যার, আমরা স্যার আরো এনজয় করতেছি স্যার। তা আপনারা এনার্জিটিকে আছেন, আমাকে একটু এনার্জি দেন না। আপনারা একটু রেসপন্স করলে আমি একটু এনার্জি পেয়ে যাবো, বুঝছেন না? আপনারা হচ্ছেন আমার এনার্জি, সিরিয়াসলি বলতেছি। হ্যাঁ, তো আমি মাঝে মাঝে মানে আমি বলতে বলতে মনে করছি যে আপনারা আবার বোর হয়ে যাচ্ছেন কিনা আর কি। বোর হয়েও যাবে না, এটা গল্পের মতো। আসলে যতই পড়তেছি ততই আনন্দ লাগে। আসলে আমার তো খুব ভালো লাগে। হোপফুলি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব সম্বন্ধে আমরা সবাই জানি, তারা কিন্তু এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু বেশ কাজ করছে। তারা কি করছে? ম্যানচেস্টার ইউনাইটেড are one of the largest sporting organizations in the world. However, the club recognizes that success as a company will not just be judged by a sporting or financial success. Their environmental policy statement includes the following. তারা একটা কি বলতেছে? We know that our performance as an internationally recognized institution will be measured not only by our success on the field of play or our profitability as a business, but also by our impact on the quality of life in our communities and on the environment we share. এই সমস্ত ম্যানচেস্টার ইউনাইটেড কাপের বিগ শট কিন্তু এরা, জানেন তো না? প্রচুর বিজনেস করে ওরা, $1 মিলিয়ন এর বিজনেস ওদের না। তো তারা ভাবতেছে না আমাদের এনভায়রনমেন্ট সম্বন্ধে কিন্তু we should share, and we will continue to develop plans to improve the environmental performance of our suppliers and contractors where appropriate. We will look for opportunities to promote environmental best practice initiatives with our commercial partners. তারা কিন্তু কমার্সের সঙ্গে, তাদের বিজনেসের সঙ্গে কিন্তু এনভায়রনমেন্টাল বিষয়কে খুব করে জড়িত করছে। এবং জড়িত করে তারা কি করছে? some environmental policies that they have introduced in recent year. আমরা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের এই সমস্ত বিষয়গুলো নিয়ে
কনসেপ্টটা যদি আগে মাথার মধ্যে ক্লিয়ার করতে পারি, ঢুকাতে পারি, তখন এগুলো নিয়ে যে সমস্ত অঙ্কর্ম করার সময় এখান থেকে কিছু তথ্য আমাদের কিন্তু কাজে আসবে। সুতরাং আগে কনসেপ্টটা কোনো মতেই আমাদের কম থাকতে পারবে না, কনসেপ্টটা ফুল দিয়ে আমরা অঙ্কে যাবো, ঠিক আছে? তো এই জিনিসটাই আলোচনা করা খুবই ইম্পর্টেন্ট। আপনারা খুব ভালো মতো বুঝেন, নিজেও পড়বেন, আমি তো দেখতে দিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা এটা অবশ্যই পড়বেন এবং নিজেদের মধ্যে ডিসকাস করবেন, সো দ্যাট ইটস ক্লিয়ার, আর কি কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। Some of the environment policies that they have introduced in recent years, তারা কি করছে বলতেছে, the club created a nature reserve at its training ground to provide a pond and grassland for wildlife. দেখছেন? তারপর the club signed an agreement with Cheshire Wildlife Trust to enable the trust to manage the land at the training ground for natural conservation. The training center also features a lagoon with reed bed technology, where dirty water is cleaned and recycled. A wide range of products are sent for reuse of recycled, including glass, plastics, cans, greens, waste from our pitches, wood surpluses, event materials like carpets and signboards. Office stationery, marketing materials also become part of the greening process. Printed publications are now produced for sustainable resources. স্যার আপনার ক্লাস সময় শেষ হয়ে গেছে। ওকে। তো এগুলাই মোটামুটি এনভায়রনমেন্টাল সম্বন্ধে এই যে ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট করছে। আমরা আজকে এটা আমাদের প্ল্যান অনুযায়ী কভার করতে পারলাম না, বাট নেক্সট ক্লাসে আমরা এটা একটু কভার করব। আজকে আমাদের এটা পুরোটা পড়ানোর কথা ছিল, বাট হইল না আর কি। বাট দিজ আর রিয়েলি ইম্পর্টেন্ট থিংস টু নো। আমরা নেক্সট ক্লাসে জি অ্যাকচুয়াল ডাটা থেকে অবশ্যই, অফকোর্স। না মানে এটা বিশ্বাস করেন, এটা তো আমিও জানতাম না। আমি এটা পড়তে গিয়ে আমি যখন থেকে এই ক্লাসটা নেই, আমিও খুব অবাক হয়েছি যে আমরা জি বিশাল। তো এনিওয়েজ ক্লাস যখন শেষ হয়ে গেছে, আমরা নেক্সট ক্লাসে এটা মোটামুটি কভার করে দেবো, এবং নেক্সট ক্লাসে যেটা আছে সেটাও আমরা শুরু করবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে এই ক্লাসের যেটা আমরা বাকি অংশ করতে পারিনি আজকে, সেটাও করবো, করে আমরা নেক্সট ক্লাসেরটাও আমরা কভার করবো কিছু ইনশাল্লাহ। তো আজকে এটুকুই। আমি আপনাদেরকে আজকে মনে খুব বোর করছি, বেশি বকবক করছি। হোপফুলি যে আমি আশা করবো যে আপনারা একটু বাসায় কভার করবেন, পড়বেন এবং নিজেকে প্রিপেয়ার করে ফেলবেন, আমরা যেন ডিসেম্বরে জানুয়ারিতে পরীক্ষা দিতে পারি। আমি শিওর আমার ক্লাসকে ফলো করে আপনারা যদি বাসায় 1 ঘন্টা 2 ঘন্টা যদি পড়েন, আপনাদের প্রিপারেশনটা এখানে আমার সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কোনো ডাউট নেই একদম। এবং আপনারা মানসিকভাবে প্রস্তুত নেন, পরীক্ষা দিবেন। পরীক্ষাকে দেওয়া শুরু করে দিলে দেখবেন যে পাস হয়ে গেছে ইনশাল্লাহ। এখানে এত একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, আমার মনে হয় যে আইসিএম বেস্ট সাবজেক্ট হচ্ছে ইন্টারেস্টিং মধ্যে এই সাবজেক্টে, কারণ এটাই আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে সবসময় লাগবে। সো এটুকুই আর কি আজকে। তো কি বলবো আর, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।